আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা শুরু করব সপ্তম শ্রেণীর অধ্যায় ৮। এখানে রয়েছে সমান্তরাল সরলরেখা। মনে রাখবা, জ্যামিতির বেসিক শুরুটাই হয় মূলত সপ্তম শ্রেণী থেকে। ষষ্ঠ শ্রেণীতে যা ২-১ টা উপপাদ্য বা কিছু জ্যামিতি ছিল, ওগুলো তুমি যদি কিছু না করো, তাতেও তোমার কোনো সমস্যা হবে না তোমার এই চ্যাপ্টারগুলো বুঝতে। মূলত তুমি যদি সপ্তম শ্রেণীর জ্যামিতিগুলো গ্যাপ দাও, তাহলে এর পরবর্তী ক্লাসগুলো অষ্টম, নবম, দশম এগুলায় তুমি কোনো কিছুই বুঝতে পারবে না জ্যামিতির। এজন্য তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে। আর মনে রাখবা, জ্যামিতি কোনোভাবেই মুখস্থ করতে হয় না। বিশেষ করে উপপাদ্য, সম্পাদ্য যাই বলো না কেন, পুরোটাই একদম বুঝে, বুঝে করার জিনিস। এখন তুমি যদি চিন্তা করো মুখস্থ করবে, তাহলে তুমি ভুলের মধ্যে আছো, এখান থেকে তোমাকে বের হতে হবে। তুমি অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস দেখবে। তুমি যদি একটা জিনিস বুঝতে না পারো, যতক্ষণ না এটা বুঝবে ততক্ষণ এখান থেকে পরেটা যাওয়ার দরকার নেই। তুমি এটা আগে ক্লিয়ার হয়ে পরবর্তী ধাপে আগাবা। তাহলেই দেখবা তুমি খুব সহজে আস্তে, আস্তে এটা আয়ত্ত করতে পারবা। প্রথম দিকে বুঝতে একটু কষ্ট হতে পারে, কারণ তোমার যদি আগের গ্যাপ রয়ে যায় কিছু, কিন্তু বুঝতে পারবে। প্রথম দিকে একটু কষ্ট হবে, পরে আস্তে, আস্তে দেখবা যে খুব সহজেই তুমি সব বুঝতে পারতেছো। উপপাদ্য কিভাবে লিখতে হয়, উপপাদ্যের কি, কি জিনিস থাকে, কোথায় কিভাবে লিখবা, বুঝতে পারবা কিভাবে প্রশ্ন দেখে এটা কিভাবে প্রমাণ করব। সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। কোনোভাবেই অন্যমনস্ক হয়ে দেখো না। চলো আমরা শুরু করি। আমরা প্রথমেই যে জিনিসগুলো শিখবো সেটা হলো ছেদক, অনুরূপ কোণ আর একান্তর কোণ। দেখো, যদি দুইটা সরল রেখা, আমরা জানি তো, আমার বিশ্বাস তোমরা সরল রেখা বা রেখাংশ এগুলো কি জানো। তারপরে আমি তোমাদের একটু ধারণা দেই। দেখো, জ্যামিতির শুরুটা হয় মূলত বিন্দু থেকে। এই যে মনে করো এটা একটা বিন্দু, বললাম এই একটা বিন্দু। এখন এই বিন্দু চলাচল করলে যে পথ দিয়ে সে চলবে, মানে বিন্দু চলার পথ। মনে করো এই বিন্দুটাকে তুমি যদি ছেড়ে দাও, এটা একটা পিঁপড়া মনে করো, তাহলে পিঁপড়াটা চলতে গেলে এই কোনো না কোনো পথ দিয়ে তো যাবে। সেই পথটা এরকম সোজা হতে পারে, মানে সে দিক পরিবর্তন না করেও চলতে পারে। আবার এমনও হতে পারে সে দিক পরিবর্তন করে করে চলতেছে, বিভিন্ন সময় বিভিন্ন দিকে যাচ্ছে। তা এই যে এটাকে আমরা বলবো হলো রেখা, এটাকে আমরা বলবো হলো রেখা। মনে রাখবা, বিন্দু চলার যে পথ সেটাকে আমরা কি বলি? রেখা বলি। আমরা ধরেই নেই যে এদিকে এদিকে কোনো দিকেই এর শেষ নাই, এ মূলত এভাবে চলতেইছে, এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে, যে কোনো দিকে যেতে পারে। এই যে যে আমরা রেখাটা এখানে নিয়েছি, এটা দেখো দিক পরিবর্তন হচ্ছে না। বিন্দু চলার সময় সে দিক পরিবর্তন করে নাই, একবার উত্তরে একবার দক্ষিণে একবার পশ্চিমে এভাবে যাচ্ছে না, সে একদম সোজা বরাবর যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো হলো সরল রেখা। দিক পরিবর্তন না করলে সেটাকে বলবো সরল রেখা, আর দিক পরিবর্তন করলে সেটাকে আমরা বলবো বক্ররেখা। আমাদের মূলত বক্ররেখা নিয়ে কোনো কাজ নাই বললেই চলে। আমাদের যা কাজ সরল রেখা, রেখাংশ, রশ্মি এগুলো নিয়ে। যদিও এটা ক্লাস 6 এই সামান্য জিনিস তোমাদের শেখানো হয়েছে, আমি ধরে নিব তোমরা ওটা শিখো নাই, ফাঁকি দিয়েছো। আমি এটা আবার শিখিয়ে নিচ্ছি একটু দেখো। এই বিন্দু চলার সময় যখন দিক পরিবর্তন করে না, তখন সেটাকে সরল রেখা বলি। আর মনে রাখবা, যাকে আমরা সরল রেখা বলবো সেটার আমরা ধরে নিব যে এর কোনো শেষ নাই, মানে ডানের বিন্দুরও কোনো শেষ নাই, বামের বিন্দুরও কোনো শেষ নাই। আমি যদি এটা এ চিন্তা করি, এটাকে বি চিন্তা করি, তুমি কিন্তু বলতে পারবা না বি বিন্দুটা এখানে, বি বিন্দুটা এদিকে। তীর চিহ্ন দিয়ে এটা বোঝানো হচ্ছে এই দিকে। এখন কোথায় সেটাই বোর্ডের ভিতরেও থাকতে পারে, বোর্ডের বাইরে অসীম পর্যন্ত চলতে পারে। আসলে এই বিন্দু কোনো নির্দিষ্ট বিন্দু না, এটা চলমান একটা বিন্দু, অসীম পর্যন্ত চলবে। ঠিক একইভাবে এই বিন্দুটাও অসীম পর্যন্ত চলবে। তার মানে সোজা কথা আমি বলতে পারি, সরল রেখার আসলে কোনো দৈর্ঘ্য আছে কিনা এটা আমরা পরিমাপ করতে পারবো না। দৈর্ঘ্য তো অবশ্যই আছে, কিন্তু নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই, এটা আমরা পরিমাপ করতে পারবো না। এবার আমি যদি এমন করি, এইখান থেকে একটা অংশ মনে করো কেটে ফেললাম, কেটে এই বিন্দুটা ফিক্সড হয়ে গেল। এই বিন্দুটা মনে করো সি বিন্দু, এই যে বিন্দুটা মনে করো সি বিন্দু, আর বি বিন্দু মনে করো এদিকে চলতেছে। তাহলে এখানে কিন্তু সি বিন্দুটা নির্দিষ্ট হয়ে গেল, এদিকে তীর চিহ্ন নাই, আর একটা দিকে তীর চিহ্ন আছে, আর একটা বিন্দু চলমান। তার মানে আমি যদি বলতে পারি, যদি একটা বিন্দু নির্দিষ্ট থাকে আর অপর বিন্দুটা নির্দিষ্ট না থাকে, তখন সেটাকে আমরা বলি হলো রশ্মি। এটাকে আমরা বলবো হচ্ছে রশ্মি বা রশ্মি, যাই বলো না কেন। আর যদি এমন হয় দুইটা থেকেই একটা অংশ কেটে নিব, এপাশ থেকেও কেটে নিলাম, এপাশ থেকেও কেটে নিলাম, এভাবে করে একটা একটা অংশ শুধু কেটে নিলাম, মানে সি বিন্দু এটা, ডি বিন্দু এটা, দুইটাই ফিক্সড বিন্দু। তাহলে এই যে অংশটা আমরা এখানে পেলাম, এই অংশটাকে আমরা বলি হলো রেখাংশ, মানে একটা রেখার অংশ। এটা, এটাকে বলা হবে রেখাংশ। দেখো, এই সরল রেখা প্রকাশ করার জন্য তুমি এইভাবে প্রকাশ করতে পারো। যদি এ বি লিখে
এর মাথার উপর দুই দিকে তীর চিহ্ন আমি দিয়ে দেই, তাহলে তুমি বুঝে নিবা এটা একটা সরল রেখা। এটা দুইটা বিন্দু ফিক্সড না, দুইটা বিন্দু চলমান। আর যদি এভাবে লিখি সিডি এর মাথার উপর একটা তীর চিহ্ন, তুমি বুঝবা যে এটা একটা রশ্মি, সিডি একটা রশ্মি। যদিও বড় ক্লাসগুলো উঠলে এটা দিয়ে ভেক্টর প্রকাশ করা হবে, যদিও সেটাও দিকই বোঝায়। তা আপাতত তুমি ক্লাস 7 এর জন্য এটুকু মনে রাখো, যদি জ্যামিতির ক্ষেত্রে নর্মালি এটা থাকে তাহলে এটা দিয়ে কি বোঝায়, রশ্মি বোঝায়। এবার আসে এটা সিডি। এখন এই সিডি এর মাথার উপর আমরা কি দেবো, একটা দাগ দিব শুধু। যদি দেই তাহলে এটা দিয়ে তুমি বুঝবা হলো এটা একটা রেখাংশ। আর মনে রাখবা, যদি কোথাও শুধু সিডি লেখা হয় তা আমরা ধরেই নিব সিডি একটা রেখাংশ, যদি অন্য কিছু না বলে। আর যদি এভাবে থাকে তাহলে আমরা সেটাকে রশ্মি বা রেখাংশ, আমরা রশ্মি বা তোমার রেখা আমরা ধরে নিতে পারবো। আপাতত তুমি দেখো, যেহেতু আমরা এই চ্যাপ্টারটাই করতেছি মূলত সরল রেখা রেখাংশ এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, তাই জন্য তুমি মনে রাখো, চিনে রাখো যে এটা হলো রেখা, এটা হলো রশ্মি, এটা হলো রেখাংশ। এবার আসি তাহলে আমরা ছেদক, অনুরূপ কোণ আর একান্তর কোণ বলতে আসলে কি বোঝানো হলো। মনে রাখবা, দুইটা রেখা যদি পাশাপাশি থাকে, মনে করো দুইটা রেখা, আমি এখানে যা রেখা বলবো সব সমান্তরালই সরল রেখায় বোঝাবো। যদি শুধু রেখা বলি তুমি ধরেই নিবা এটা সরল রেখা, বক্র রেখা ধরবা না। তা মনে করো এ একটা রেখা, এ একটা রেখা, এটা সমান্তরালও হতে পারে, সমান্তরাল নাও হতে পারে, একটা রেখা একটা রেখা। এখন যদি এদের কোনো ছেদক থাকে, ছেদক মানে কি দেখো, অপর একটা রেখা বা রেখাংশ বা রশ্মি যে কোনো কিছুই ছেদক হতে পারে। আবার এখানে দুইটা রেখা বলছি না, দুইটা রেখাংশও হতে পারে, এটা কোনো সমস্যা না। দুইটা রেখার পরিবর্তে আমি দুইটা রেখাংশ দিয়ে একটা ছেদক দিতে পারি, তো এটাও কোনো সমস্যা না। আপাতত আমরা ধরে নিচ্ছি যে দুইটাই রেখা, আর এই যে ছেদক যেটা, এটাও একটা রেখা ধরে নিলাম। যাও তাহলে এটাকেও তীর চিহ্ন আমি দিয়ে দিলাম দুই দিকে। এখন খেয়াল করো তো, এখানে অনেকগুলো কোণ উৎপন্ন হয়েছে। একদম ক্লিয়ার ধারণা তোমাকে নিতে হবে, কিন্তু একেবারে স্পষ্ট করে বুঝবা, তাহলেই দেখবা যে এটা খুব সহজেই তুমি আস্তে আস্তে আয়ত্ত করতে পারবা। দেখো এখানে যে অনেকগুলো কোণ উৎপন্ন হয়েছে, এটা আমরা কিভাবে বুঝবো? এখন কোণ জিনিসটা কি ছিল দেখো, কোণ হলো দুইটা রশ্মি যদি একটা কোনো বিন্দুতে মিলিত হয়, এই রশ্মির জায়গা রেখাও হতে পারে, রেখাংশ হতে পারে। আমি আপাতত রশ্মি দিয়ে বলতেছি। মনে করো একটা রশ্মি হলো ও এ, আর একটা রশ্মি হলো ও বি। তাহলে এই যে দুইটা রশ্মি যখন মিলিত হলো একটা বিন্দুতে, বা ছেদ করেও যেতে পারে, এভাবে ছেদ করেও যেতে পারে একটা আর একটাকে। এখন মিলিত হওয়ার ছেদ করার মধ্যেও কিন্তু পার্থক্য আছে, মনে রাখবা। মিলিত হওয়া মানে শুধু যেমন আমরা হাত মিলাই না, এই হাতের সাথে হাত মিলাই, কিন্তু যদি এমন হতো একজনের হাত দিয়ে আর একজনের হাতের ভিতরে ঢুকে এপাশ দুই পাশে বের হয়ে গেছে, তাহলে হাত ছেদ করা হতো, হাত মিলানো হতো না। মিলিত হওয়া মানে এসে শুধু একটা বিন্দুতে দুজন একটা আরেকটাকে স্পর্শ করবে, আর কিছুই না। আর যদি স্পর্শ করে পার হয়ে এপার ওপার চলে যায় একটা আর একটা, তখন আমরা এদেরকে বলবো ছেদ করা। যেমন এটাকে আমরা বলতে ছেদক, কারণ এই দুইটা রেখাকে একটা বিন্দু দিয়ে ছেদ করে এপার ওপার চলে গেছে। যদি এখানে এসে এখানে এমন করে থাকতো তাহলে আমরা এটাকে বলতাম হলো এটা মিলিত হয়েছে। এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো একদম বেসিক কথাবার্তা। এগুলো তুমি যদি মনে না রাখো তাহলে পরবর্তীতে জ্যামিতি তুমি যখন করতে যাবা তখন বুঝতে অনেক সমস্যা হবে। এই ভাষাগুলো তোমার জানা থাকতে হবে, মানে এগুলো তোমার একদম ঠোঁটস্থ রাখতে হবে। এবার দেখো, এই যে যে বিন্দুতে মিলিত হয় না, এই বিন্দুকে বলা হয়েছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। এবার দেখো এই শীর্ষবিন্দুতে এখানে দুটি কোণ উৎপন্ন হয়। এই যে মাঝখানের ছোট মাঝের যে দূরত্ব, এই পাশে যে দূরত্বটা, এই কৌণিক দূরত্ব যেটা কোণাকুনি দূরত্ব, এইভাবে এটা একটা কোণ। আর বাহিরের দিকে যে আর একটা এই পাশে আছে না, এটাও একটা কোণ। যদিও আপাতত আমরা এই কোণটা নিয়ে আলোচনা করতেছি না, আপাতত এটা নিয়ে তুমি চিন্তা করো, পরবর্তীতে ওটা আমরা শিখবো। আপাতত তুমি এতটুকু চিন্তা করো যে এখানে একটা কোণ উৎপন্ন হবে শীর্ষবিন্দুতে। শীর্ষবিন্দুর নাম কি? ও বিন্দু। যা আমি ও বিন্দু বাদ দিয়ে এখানে আমি অন্য নাম দেই, এটা থেকে আমি এটার নাম দিলাম বি, তাহলে লিখতে সুবিধা হবে, ও শূন্যর মতো মনে হয় আর কি। তাহলে দেখো এই যে বিন্দুতে যে কোণটা উৎপন্ন হলো, এই কোণটাকে আমরা লিখি হলো এরকম একটা কোণের চিহ্ন দিতে হয়, এটাকে কোণের চিহ্ন বলে। দেখো ছোট বড় চিহ্ন আর কোণের চিহ্ন কিন্তু আলাদা। দেখো ছোট বড় চিহ্ন কিন্তু এটাও বাঁকে, এটাও বাঁকে, দুইটাই বাঁকা, এটাও বাঁকা, এটাও বাঁকা। কিন্তু কোণের চিহ্ন এটা হলো সোজা, আর একটা হবে বাঁকা, তো এটাকে বলা হয় কোণের চিহ্ন।
তাই কোণের চিহ্ন তুমি দিবা। এই যে এটাকে বলা হয় শীর্ষবিন্দু। কোণটা সবসময় শীর্ষবিন্দুতেই উৎপন্ন হয়, এটা মাথায় রাখবা। দুইটা রশ্মি যেখানে এসে মিলিত হবে ওই বিন্দুতে কোণ উৎপন্ন হয়। এই যে শীর্ষবিন্দুতে কোণটা উৎপন্ন হলো, শীর্ষবিন্দুটা মাঝখানে রেখে কোণের নাম লিখতে হয়। তাহলে আমি শীর্ষবিন্দুটা কোথায় রাখছি? মাঝখানে, বি বিন্দুটা মাঝখানে রাখছি। দেখো, যখনই আমি এটা লিখবো তুমি তখন চিন্তা করবো, আচ্ছা বি একটা রশ্মি আর বিসি একটা রশ্মি, এই দুইটা রশ্মি মিলে বি বিন্দুতে কোণ উৎপন্ন করছে। মানে বি এ একটা রশ্মি আর বিসি আর একটা রশ্মি। যেমন এটা দেখো, এটা যদি আমি বি এ চিন্তা করি তাহলে এটা হবে বিসি। এই যে বি এ আর বিসি, কেউ যদি এভাবে চিন্তা করে যে এটা হলো বিসি, এটা হলো বি এ, কোনো সমস্যা নেই। তার মানে তোমার এতটুকু বুঝতে হবে যে বি বিন্দুতে এভাবে দুইটা রশ্মি মিলিত হয়ে আর কি কোণটা উৎপন্ন হয়েছে, এটা তুমি চিন্তা করো। দুইটা রেখা, দুইটা রেখাংশ মিলিত হলেও কিন্তু কোণ উৎপন্ন হয়, এটা মাথায় রাখবা। এবার দেখো, তাহলে তো এই কোণটা গেল না, তো এই কোণটা আমি শুধু বি বিন্দুটাকে মাঝখানে রেখেই লিখতে পারবো, সেক্ষেত্রে সিবিএ হতে পারে। এখন তুমি যদি মনে করো যে আমি শুধুমাত্র শীর্ষবিন্দুটা লিখবো আর কোনোটাই লিখবো না, সামনেরটা পিছেরটা মানে এই দুইটা কিছুই লিখবো না, তাহলেও কোণ উৎপন্ন হয়, তাহলে ওই কোণটাই বোঝাবে, এই বি কোণটাকেই বোঝানো হচ্ছে। তার মানে তুমি মাথায় রাখবা, কোণ আমরা এই তিন ভাবে প্রকাশ করব। একটা হলো শীর্ষবিন্দুটা মাঝখানে রেখে, সেক্ষেত্রে এ আর সি, এ আগে সি পরে থাকতে পারে, সি আগে এ পরে থাকতে পারে। আবার শুধু বি দিয়েও কোণ প্রকাশ করা সম্ভব। এখন আসি আর একটা কথা, সেটা হলো এটা আমি রশ্মি দিয়ে লেখার কারণটা হলো, তুমি চিন্তা করো এ বিন্দুটা কোথায় আর বি বিন্দুটা কোথায়? এ বিন্দু কি এইখানে? না, এ বিন্দু আসলে এদিকে চলমান। কত দূর? তুমি সারা জীবন বাড়াতে থাকলেও চলতে থাকলেও এ বিন্দুকে কখনো খুঁজে পাবে না, এটা এতই দূরে। আবার ঠিক একইভাবে তুমি যদি বি বিন্দুকে অসীম পর্যন্ত বাড়াতে থাকো, তাহলে বি বিন্দুকেও তুমি কখনো খুঁজে পাবে না। তার মানে দেখো তো, আমি যখন এই কোণটাকে বুঝাচ্ছি, এ বিন্দু কোথায় আমি জানি না, এ বিন্দু এখানে, বি বিন্দু এখানে হলেও কোণের মান যা, এ বিন্দু যদি এখানে হয়, বি বিন্দু এখানে হয়, তারপরেও কোণের মান সেম। যদি এ বিন্দু এখানে, বি বিন্দু এখানে হয়, তারপরেও কোণের মান একই, কোণের মান বৃদ্ধি পাবে না। কোণের মান বৃদ্ধি পাওয়ার জন্য শর্ত হলো এই যে এটা না, এই ফাঁকাটা বড় হতে হয়। এটা যদি বড় হয়, যদি এটাকে একটু, এই যে এটাকে একটু সরিয়ে এদিকে পাঠিয়ে দেই, তাহলে এটা কোণের মানটা বেড়ে যাবে, এই কোণের মানটা এই কোণের থেকে বড়। অনেকে ভাবে চিন্তা করে, স্যার আমি যদি বলি যে এই কোণের মানটা এই কোণের থেকে বড়, বলে স্যার এটা তো কত বড় আর এটা কত ছোট, তাহলে এটা বড় এটা ছোট না? না, কোণ বড় নাকি ছোট সেটা পরিমাপ করার জন্য শর্ত হলো শীর্ষবিন্দু থেকে একই দূরত্বে যেয়ে তুমি পরিমাপটা করবা। দেখো, আমি যদি এইখান থেকে এইটুকু যে এই কোণটা দেখি, তাহলে ঠিক এইখান থেকে আমার এই বড় কোণটা দেখতে হবে, তারপর আমি বুঝবো কে বড় কে ছোট। এখন তুমি যদি বলো যে আমি এই কোণের সাথে এই কোণটা তুলনা করবো, তাহলে তুমি অবশ্যই এত দূর যে এই কোণটা মাপছো না, তাহলে তোমাকে এত দূর যেই বড় কোণটা মাপতে হবে, তাহলেই তুমি বুঝতে পারবা কোনটা ছোট কোনটা বড়। আমি আশা করবো তোমরা কোন ছোট নাকি বড় এটা পরিমাপ করতে পারবা। দেখো, অনেক সময় আছে আমি এইভাবে দিই, বলি যে বলতো এই কোণটা বড় নাকি এই কোণটা বড়। স্টুডেন্টদের যখন জিজ্ঞেস করি, যারা প্রথম প্রথম জ্যামিতি করে, তারা কি বলে, বলে স্যার এটা বড়, এটা কত বড়, এটা কত ছোট। না, তুমি যখন কোণ মাপবা তখন তুমি একটা বিবেচনা করো যে আমি আচ্ছা এখান থেকে এইটুকু নিলাম, এটা আনুমানিক কতটুকু, এতটুকু, ঠিক এতটুকু এখানে আমি নিব দাগটা। পরে এইখানে যে বৃত্তচাপটা আমি নিব, এটার সাথে এই বৃত্তচাপের তুলনা আমাকে করতে হবে। বলো এটা বড় নাকি এটা বড়? অবশ্যই এটা বড়, তাহলে অবশ্যই এই কোণ বড় এই কোণ ছোট। তুমি যদি এটাকে বৃদ্ধি করো, দেখবা যে এটা কত বড় হা করে থাকে, এটা কত ছোট হা করে থাকবে। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো কোন ছোট কোনটা বড় কোনটা, এটা তোমরা ধরতে পারবে। মানে এইগুলো একদম বেসিক জিনিস, একেবারে বাচ্চাদের জিনিস। তোমরা অনেকে আছে এগুলো বুঝো না, যার কারণে জ্যামিতি পারো না। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো যে কোণের বিষয়টা, কোণকে লিখবো কিভাবে আর কোণ কিভাবে উৎপন্ন হয়। তা এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি, আমাকে বলো তো, এই যে দুইটা রেখা ছিল, একটা রেখা একটা রেখা, আর এই যে আর একটা রেখা, এটা একটা আর একটাকে এপাশ ওপাশ করে চলে গেছে, তার মানে এটাকে আমরা কি বলবো, ছেদক বলবো না? এটা অবশ্যই অবশ্যই এখানে ছেদক। এখন এখানে অনেকগুলো শীর্ষবিন্দু উৎপন্ন হয়েছে, বিষয়টা খেয়াল করো। এটা কিন্তু একটা শীর্ষবিন্দু, কারণ এই যে এটা মিলিত হয়েছে মনে হচ্ছে এই পার্টটা। আমি যদি শুধু এই পার্টটা আর এই পার্টটা নিয়ে চিন্তা করি, মিলিত হয়েছে না মনে হচ্ছে? আবার এইটা আর এইটা পরস্পর মিলিত হয়েছে, এটা মনে হচ্ছে না? আবার তুমি যদি বলো স্যার এইটা আর এইটা পরস্পর মিলিত হয়েছে,
তার মানে এখানে দেখো অনেকগুলো কোণ উৎপন্ন হয়েছে, একটা, এই একটা, এই একটা, এই একটা। আবার এই কোণটা আর এই কোণটা মিলে পুরোটাকে আরেকটা কোণ বলা হয়, এটা পুরোটাও আরেকটা কোণ। ঠিক একইভাবে এখানে অনেকগুলো কোণ উৎপন্ন হয়েছে। আমি যদি কোণগুলোর নামকরণ করি, এটা মনে করো 1 নাম্বার কোণ, এটা 2 নাম্বার কোণ। এটা আমি এবিসিডি এই জন্য দিচ্ছি না, কারণ এখানে অনেক গিজিবিজি হয়ে যাবে। আমি চাচ্ছি না তোমাদের প্রেশার দিতে। 1 নাম্বার কোণ বলতে তুমি মনে রাখবা এইটুকু। এখন এইটুকু মানে কিন্তু কেউ যদি বলে স্যার 1 নাম্বার কোণ হলো এইটুকু, কোনো সমস্যা নেই, কথা তো একই। কারণ কোণ তো আর বাড়তেছে না। দেখো এই যে 2টা রেখা দিয়ে যে কোণ উৎপন্ন হলো, 2টা রশ্মি দিয়ে বা 2টা রেখাংশ দিয়ে তুমি যাই চিন্তা করো, এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য হচ্ছে না, 2টা কোণ কিন্তু সমানই। তা কেউ এখানে দেখাইলো, কেউ এদিকে দেখাইলো, তোমার বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নাই, 2টাই সমান জিনিস। 1 নাম্বার, 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5, এটা 6, এটা 7, এটা 8 নাম্বার। তাহলে আমি 8টা কোণকে নাম্বারিং করেছি। এখন দেখো এই যে রেখা 2টা আছে না, এই 2টাই তো রেখা ছিল আর এটা ছেদক ছিল। এটাকে কিন্তু আমরা ছেদক বলতেছি, ছেদক, কারণ ছেদ করে গেছে এই জন্য ছেদক। সে 2টাকে ছেদ করে চলে গেছে, এই জন্য ছেদক বলা হচ্ছে। তাই 1 নাম্বার কোণ, 2 নাম্বার কোণ, 3 নাম্বার কোণ এবং 4 নাম্বার কোণকে আমরা বলবো রেখাদ্বয়ের অন্তস্থ কোণ, মানে ভিতরের কোণ। এটা দেখো রেখা 2টার ভিতরে আছে। এই 2টা যদি আমার 2টা হাত যদি 2টা রেখা বা রেখাংশ চিন্তা করো, তো এদিক দিয়ে আরেকটা রেখা যদি যায়, তাহলে এই 2 হাতের মাঝে যে কোণগুলো উৎপন্ন হবে সবই অভ্যন্তরস্থ বা অন্তস্থ। তার মানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার, এই 4টা কোণ হলো অন্তস্থ কোণ বা অভ্যন্তরস্থ কোণ। আর এই 5, 6, 7, 8 এগুলো দেখো সব বাহিরে, এই 2টার বাহিরে উৎপন্ন কোণগুলো। তাহলে এই 4টা কোণকে আমরা বলি হলো বহিস্থ কোণ, বহিস্থ কোণ। এবার দেখো ছেদকের ছেদকের একই পাশে একইভাবে যে কোণগুলো থাকে এগুলোকে আমরা বলি হলো অনুরূপ কোণ। মানে একই রকম দেখতে মনে হচ্ছে, একইভাবে বাঁকা হয়ে আছে। দেখো ছেদকের একই পাশে একই রকম দেখতে যে কোণগুলো, সেগুলোকে আমরা বলবো অনুরূপ কোণ। তুমি বলো এই কোণটা যেদিকে বেঁকে আছে, এই কোণটা একই দিকে বেঁকে আছে না? রেখা 2টা একই দিকে উৎপন্ন হয়েছে না মনে হচ্ছে? তাহলে এই 2টাকে আমরা বলি হলো তোমার অনুরূপ কোণ, একই দিকে থাকলে। ঠিক একইভাবে 3 নাম্বার এবং 4 নাম্বার, এই 2টাকেও আমরা বলবো হলো অনুরূপ কোণ। দেখো 3 এবং 4 এই 2টা অনুরূপ কোণ। ঠিক একইভাবে দেখো তো এই কোণটা 5 এবং 1, এই 2টা কোণও কিন্তু অনুরূপ কোণ। দেখো ছেদকের একই পাশে আছে এবং একই রকম দেখতে, অনুরূপ দেখতে এরা। একইভাবে আমরা এটাকে এটার অনুরূপ কোণ বলতে পারি। তাহলে ছেদক বুঝছো আশা করি, অনুরূপ কোণ বুঝছো। এইবার আসি একান্তর কোণে। দেখো যদি জেড শেপের মতো কিছু একটা তৈরি হয়, দেখো জেড শেপের, এটা হলো ছেদকের বিপরীত পাশে থাকবে। শর্ত হলো ছেদকের বিপরীত পাশে থাকবে। এটা দেখো, এটা ছেদক। ছেদকের বিপরীত পাশে অবশ্যই সেটা তোমার অন্তস্থ হতে হবে। যেমন অন্তস্থ, দেখো 2টাই, এটা অন্তস্থ কোণ, এটা অন্তস্থ কোণ, কিন্তু ছেদকের কি বিপরীত পাশে, এদিকে একটা এদিকে একটা। জেড শেপ, জেড বা এন শেপে তুমি যাই বলো না কেন, সমান্তরাল রেখা যদি এমন হয় আর ছেদক যদি এদিক দিয়ে থাকে, তাহলে এটা অনেকটা দেখতে এন এর মতো মনে হতে পারে। সোজা এন বলো, উল্টা এন বলো, যাই বলো না কেন, এটা হতে পারে। তাহলে এই 2টা কোণকেও আমরা বলবো হলো একান্তর কোণ। তাহলে দেখো 4 নাম্বার কোণ এবং 2 নাম্বার কোণ হবে পরস্পর একান্তর কোণ। ঠিক একইভাবে তুমি বলতে পারো স্যার তাহলে তো 3 এবং 1 এই 2টাও তো একান্তর কোণ। তাহলে আমি আশা করবো তোমরা বুঝতে পারছো যে একান্তর কোণ কেমন হবে। ছেদকের বিপরীত পাশে থাকবে, একটা এই পাশে থাকলে একটা আরেকটা অন্য পাশে, এবং সেটা দেখতে অবশ্যই জেড শেপের মতো, জেডের চিপার মধ্যে হবে, জেডের চিপার মধ্যে, সেটা সোজা সোজা জেড হোক বা উল্টা জেড হোক। এটা এবার এই যে রেখা 2টা না, এই রেখা 2টা যদি সমান্তরাল হয়, তাহলে এই অনুরূপ কোণগুলা আর একান্তর কোণগুলা পরস্পর সমান হয়। মনে রাখবা এই রেখা 2টা যদি সমান্তরাল হয়, তাহলে এখানে যতগুলো একান্তর জোড়া পাবা তুমি, সব একান্তর কোণের জোড়া সমান হবে, একটা আরেকটা সমান হবে। যতগুলো অনুরূপ কোণের জোড়া তুমি পাবা, প্রতিটা অনুরূপ কোণের জোড়াগুলোই কি হবে, সমান হবে। এখন ওইটা আমাদের সব থেকে বেশি কাজে লাগবে। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার রিপিট করি, দেখো 2টা রেখা যদি পরস্পর এভাবে থাকে, আর যদি তুমি অন্য একটা রেখা আঁকো যেটা 2টাকেই ছেদ করে যায়, তাহলে এই 2টা রেখার ভিতরের যে কোণগুলো উৎপন্ন হয় এগুলোকে বলা হয় অন্তস্থ কোণ, বাহিরে যে কোণগুলো উৎপন্ন হবে এগুলোকে বলা হয় বহিস্থ কোণ। আর ছেদকের একই পাশে একই রকম দেখতে যে কোণগুলো আছে সেগুলোকে আমরা বলি হলো অনুরূপ কোণ। যেমন 6 এবং 2, 3 এবং 4 পরস্পর অনুরূপ।
এক জোড়া হয় অনুরূপ কোণ। যদি দুইটা রেখা থাকে তাহলে দুইটা রেখা হবে অনুরূপ কোণ, দুইটা হবে অনুরূপ কোণ, এক এক জোড়া জোড়া করে। যদি এভাবে তিনটা থাকে তখন তিনটা হবে, কিন্তু তিনটা দিয়ে তোমার লাগবে না, দুইটা দিয়েই করো। ওই 9-10 পর্যন্ত তিনটা দিয়ে তোমার কাজে আসবে না, দুইটা দিয়ে হবে। আবার এই দুইটা অনুরূপ, সরি, এই দুইটা অনুরূপ কোণ, আবার 5 আর 1 অনুরূপ কোণ। আর যদি জেড শেপের হয় তাহলে জেড এর চিপার যে মধ্যে আছে না, চিপার মধ্যের যে কোণগুলা, এগুলাকে আমরা বলি হলো একান্তর কোণ। আর রেখা দুটা যদি সমান্তরাল হয় তাহলে অনুরূপ কোণ এবং একান্তর কোণ জোড়া সবসময় সমান হয়। এখন আমরা সেই জিনিসটা দেখব, খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো, আমি দুইটা সমান্তরাল রেখা আমরা আঁকি। একটু লক্ষ্য করো, এখানে দুই জোড়া সমান্তরাল রেখা আমরা নিয়েছি। যেহেতু রেখা বলতেছি সেহেতু তীর চিহ্ন দিয়ে দেই। আমি বারবার বলতেছি, তোমার সমান্তরাল হওয়ার জন্য রেখাই হতে হবে এমন কোনো কথা নাই, রেখাংশও হতে পারে, রেখার একটা অংশ হতে পারে। এটা হলো এ বি রেখা, এটা হলো সিডি রেখা, আর এটা ছেদকটা হলো ইএফ। এরা এ বি কে এম বিন্দুতে, এই বিন্দুটার নাম হলো এম, আর সিডি কে এন বিন্দুতে মনে করো ছেদ করে চলে গেছে। তাহলে এখানে অনেকগুলো কোণ উৎপন্ন হয়েছে। এটা হলো 1 নাম্বার কোণ, এটাকে বলতেছি 2 নাম্বার কোণ, এটাকে আমি বলি 3 নাম্বার কোণ, এটাকে বললাম 4 নাম্বার কোণ। এদিকে এটা দেই 5, এটা দেই 6, এটা 7, এটা 8। দেখো, অনেকেই বুঝে না যে সমান্তরাল রেখা আবার কি। সমান্তরাল আর সমান এক জিনিস না, এটা তোমাকে আগে বুঝতে হবে। অনেকেই ভুল বুঝে, সমান্তরাল আর সমান এই দুইটা এক জিনিস না। সমান এবং সমান্তরালের পার্থক্য বোঝার চেষ্টা করো। আমি যদি বলি এখানে এ বি একটা রেখাংশ, সিডি একটা রেখাংশ, দেখো সিডি একটা রেখাংশ, এ বি এর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, সিডি এর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে আমি বলি এ বি আর সিডি হলো সমান। দেখো, তাহলে আমরা বলবো এ বি আর সিডি হলো সমান, এটা আমরা বলবো। তার মানে দৈর্ঘ্য সমান হলেই আমরা বলবো এই দুইটা সমান, আর কোনো দরকার নাই। এখন যদি এমন হয়, এই মনে করো এ বি একটা দৈর্ঘ্য, মানে এ বি একটা রেখাংশ, আর তোমার সিডি আর একটা রেখাংশ এভাবে আছে। তা কোনোভাবে যদি এরা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে, মানে দুইটা সমান দূরত্ব বজায় রেখে চলতেছে, একটা রেখা আর একটা রেখার সাথে কখনোই মিলিত হবে না বা ছেদ করবে না। ছেদ যদি না করে তাহলে এই দুটাকে সমান্তরাল বলতে পারি। আর একটা সংজ্ঞা আছে, সেটা হলো এই রেখা থেকে এই রেখার লম্ব দূরত্ব, মানে সরাসরি দূরত্ব, সবচেয়ে নিকটবর্তী দূরত্ব যেটাকে বলে, এরকম দূরত্ব যদি সবসময় সমান হয়। লম্ব দূরত্ব বলতে আসলে কি বোঝানো হয় দেখো, এখন তুমি যদি বলো এটা তোমার বাসা, আর এদিক দিয়ে মনে করো একটা নদী বয়ে গেছে, এটা তোমার বাড়ি। এখন এখান থেকে সরাসরি দূরত্ব হলো 100 মিটার। এখন তুমি বললে যে এই নদী তো চলমান, এটা অসীম পর্যন্ত চলতেছে। এখন তুমি বললে যে এইখান থেকে এই নদী, আমার বাসা থেকে নদীর দূরত্ব হলো এই 500 মিটার, বাঁকা করে দূরত্ব বের করলে। এখন আমি বলতেছি যে আমার থেকে এই বোর্ডের দূরত্ব হলো ওই কোনাকুনি, এইভাবে দূরত্ব নির্ণয় করতেছি। দূরত্ব এভাবে নির্ণয় করা যাবে না গণিতে। দূরত্ব বললে সেটা সরাসরি একেবারে লম্বি দূরত্বই তোমাকে বুঝাতে হবে। তার মানে এইখান থেকে এইটার দূরত্ব তুমি এভাবে বাঁকা করে বের করতে পারবে না কখনোই, একদম লম্বি 90 ডিগ্রি কোণ করে তোমাকে দূরত্ব যেতে হবে। তাহলে যদি সবসময় লম্ব দূরত্ব সমান হয় সবসময়, তাহলে আমরা এটার সমান্তরাল বলবো। এর জন্য দৈর্ঘ্য সমান হওয়ার কোনো প্রয়োজন নাই। দৈর্ঘ্য সমান হলেও সমস্যা নেই, না হলেও কোনো সমস্যা নেই। আর একটা বৈশিষ্ট্য মনে রাখবা, যদি এটার সমান্তরাল হয়ে থাকে, তা আমি যদি এটাকে একটু কমিয়ে দেই, তারপরও এটার সমান্তরালই থাকবে। যদি এটাকে একটু বাড়িয়ে দেই, তাতেও এটার সমান্তরাল, মানে এই বড়টা এটার সমান্তরালই থাকবে। সমান্তরাল হওয়ার জন্য দৈর্ঘ্য সমান হওয়ার কোনো প্রয়োজন নাই, এটা মাথায় রাখবে। এখন কিভাবে প্রকাশ করব সমান্তরালকে? এইভাবে এ বি লিখবা, মাঝখানে ভাবে দুইটা দাগ দিবা, এটাকে বলা হয় সমান্তরাল। মানে সমান দূরত্ব বজায় রেখে দুইটা রেখাংশ দিলেই সেটাকে সমান্তরাল বোঝে। তার মানে এ বি সমান্তরাল সিডি যখনই এরকম থাকবে, অথবা সিডি সমান্তরাল এ বি, একটা লিখলেই হয়।
তখনই তুমি বুঝে নিবা যে আচ্ছা ওই দুটা পরস্পর সমান্তরাল, সমান দূরত্ব বজায় রেখে চলতেছে, এটা মাথায় রেখো। এই দুটা হলো সমান্তরাল। এখন আমি যে কোণগুলো এঁকেছি এখানে কয়েকটা কোণ আছে অন্তস্থ কোণ, এটা 1 2 3 4, এগুলো হচ্ছে অন্তস্থ কোণ বা অভ্যন্তরস্থ কোণ। 5 6 7 8 এগুলো হচ্ছে বহিস্থ কোণ। এখন এই 2 নাম্বার কোণ, 2 নাম্বার কোণ আর এই 3 নাম্বার কোণ, এরা পরস্পর কি একান্তর কোণ না? আর যদি রেখা দুইটা সমান্তরালই হয় তাহলে অবশ্যই একান্তর কোণগুলো সব সমান হবে। যেমন 3 2 এর সমান হবে, 1 4 এর সমান হবে। মনে রাখবে একান্তর কোণ হওয়ার শর্ত হলো ছেদকের বিপরীত পাশে এই সমান্তরাল রেখাদ্বয়ের ভিতরে থাকতে হবে, অন্তস্থ মানে ভিতরের দিকে থাকতে হবে, রেখা দুইটার ভিতরে, বাহিরে যেতে পারবে না। তুমি বলো এটা ছেদক, ছেদকের বিপরীত পাশে থাকবে না, তাহলে 2 3 এর সমান, 1 4 এর সমান হবে। এগুলো সব একান্তর কোণ, একান্তর কোণগুলোকে সব সমান বলা যাবে। ঠিক একইভাবে অনুরূপ কোণগুলোকে সমান বলতে পারবো। অনুরূপ কোণ হওয়ার সমান হওয়ার জন্য শর্ত হলো ছেদকের একই পাশে থাকতে হবে, অনুরূপ হবে দেখতে। এখানে অভ্যন্তরস্থ হওয়ার কোনো প্রয়োজন নাই, যে কোনো দিকে থাকতে পারে। দেখো এটা ছেদক, অনুরূপ দেখতে কেমন, এটা আর এটা না? মনে হচ্ছে না যে এই কোণটা আর এই কোণটা দেখতে একেবারে একই রকম? যদি কেটে তোমাকে এই টুকরা দেই, একইভাবে কেটে যদি এই টুকরা হাতে ধরে দিই, তুমি আলাদাই করতে পারবে না, মনে হবে যে একই রকম তো দেখা যাচ্ছে, একই জিনিস, এটা মনে হবে। এইগুলোকে আমরা বলবো হলো অনুরূপ কোণ। আর অনুরূপ কোণগুলো সবসময় সমান হবে, তার মানে 4 6 এর সমান হবে, 5 3 এর সমান হবে, 2 8 এর সমান হবে। একইভাবে 1 নাম্বার কার সমান হবে? 7 এর সমান হবে। এগুলো তোমাকে মনে রাখতে হবে। আমি অনেক কথা বলতেছি, অনেক সময় নিয়ে বোঝাচ্ছি, দেখবে যে উপপাদ্যগুলো খুবই সহজ হয়ে যাবে। এগুলো অবশ্যই না শিখে একটুও আগাবা না। তাহলে এখান থেকে আমরা কতগুলো সিদ্ধান্ত নিতে পারি? দেখো অনেকগুলো সিদ্ধান্ত আমরা নিতে পারবো। 1 নাম্বার হলো দুইটা রেখা যদি সমান্তরাল হয় আর ওদের যদি কোনো ছেদক থাকে তাহলে অনুরূপ কোণগুলো সমান হবে, একান্তর কোণগুলো সমান হবে। আবার বিপ্রতীপ কোণ সমান হবে, যদিও এখানে বিপ্রতীপ কোণ তোমার দরকার নেই। বিপ্রতীপ কোণ মানেই তোমার দুইটা রেখা পরস্পর ছেদ করে গেলেই এই যে একদম বিপরীত দিকে যে কোণ উৎপন্ন হয় এগুলোকে বলা হয় বিপ্রতীপ কোণ। এগুলোও সমান হয়, যদিও সমান্তরালের সাথে এদের কোনো সম্পর্ক নাই, এজন্য আমি এটা বলতেছি না। এটা বইয়ের মধ্যে আছে, সুন্দরভাবে তোমরা ওখান থেকে পড়বা, যদি প্রয়োজন হলে আমি নোট আকারে দিয়ে দেবো। তাহলে এবার দেখো উল্টা করে আমি চিন্তা করতে পারি। 2 নম্বরে আমি যদি বলি দুইটা রেখা, যদি দুইটা রেখা মনে করো আছে পাশাপাশি, এদের একটা ছেদক আছে। দেখো দুইটা রেখা যে সমান্তরাল এটা কিন্তু আমি বলতেছি না, আমি বলতেছি দুইটা রেখা পাশাপাশি আছে মনে করো, তাদের একটা ছেদক আছে, মানে দুইটা রেখার একটা ছেদক আছে। এখানে অনুরূপ কোণগুলো সমান হয়ে গেছে। দেখো অনুরূপ কোণ আর একান্তর কোণ হওয়ার জন্য কিন্তু সমান্তরাল হওয়ার কোনো প্রয়োজন নাই। সমান্তরাল না হলেও অনুরূপ কোণ হবে, একান্তর কোণ হবে। কিন্তু যদি রেখাদ্বয় সমান্তরাল হয় আর তাতে যদি অনুরূপ কোণ, সেক্ষেত্রে অনুরূপ কোণগুলোকে আমরা সমান বলতে পারবো। আর যদি সমান্তরাল না হয় তাহলে অনুরূপ কোণগুলোকে সমান বলা যাবে না, একান্তর কোণগুলোকে সমান বলা যাবে না। তাহলে দেখো আমি বলতে পারি এবি একটা রেখা, সিডি একটা রেখা, এরা যে সমান্তরাল এটা আমি বলতেছি না, কিন্তু এই 2 নাম্বার কোণ আর 8 নাম্বার কোণ সমান, মানে এই অনুরূপ কোণ দুইটা সমান। যখনই এই দুইটা কোণ সমান বলে দিবে অনুরূপ কোণ দুইটা, তখনই তুমি বলতে পারবা তাহলে এবি আর সিডি সমান্তরাল। মানে বিষয়টা বোঝার চেষ্টা করো। এবি আর সিডি যদি সমান্তরাল হয় তাহলে এই অনুরূপ কোণকে আমরা সমান বলতে পারবো এমনিতেই। আর যদি অনুরূপ কোণগুলা সমান হয় তাহলে রেখা দুটাকে আমরা কি বলতে পারবো? সমান্তরাল বলতে পারবো। ঠিক একইভাবে এই একান্তর কোণগুলাকে সমান বলতে পারলেও রেখা দুটাকে সমান্তরাল বলা যাবে। মানে একটা সত্য হলে আর একটা এমনিতেই সত্য বলা যায়। যেমন সমান্তরাল হলে অনুরূপ কোণ সমান বলা যায়, একান্তর কোণ সমান বলা যায়। ঠিক একইভাবে অনুরূপ কোণ সমান হলে রেখা দুটা সমান্তরাল বলা যাবে, একান্তর কোণ সমান হলেও রেখা দুটাকে কি সমান্তরাল বলা যাবে। এগুলো আমরা আরো বিস্তারিত শিখতে পারবো, একটু সামনের দিকে আগাই তখন দেখবো শিখতে পারবো। এখানে কিন্তু আমাদের উপপাদ্য আছে, যেহেতু উপপাদ্য দু একটা উপপাদ্য এখানে আছে যেটা তোমাদের শিখতে হবে। কোন উপপাদ্য জিনিসটা কি সেটা তো জানতে হবে। এখানে দেখো আমি লিখে রাখছি, জ্যামিতিতে যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় সাধারণভাবে তাদেরকে বলা হয় প্রতিজ্ঞা। মানে আমরা যা যা নিয়ে আলোচনা করি জ্যামিতিতে ওগুলোকে সাধারণভাবে বলা হয় হচ্ছে প্রতিজ্ঞা, ওগুলোকে প্রতিজ্ঞা বলবো। এখন প্রতিজ্ঞা প্রধানত 2 রকম, সাধারণত হলো 2 রকম হয়, একটা হলো সম্পাদ্য, একটা হলো উপপাদ্য। সম্পাদ্য হলো এটা অঙ্কনের কাজ বেশি থাকে, আঁকা আঁকির বিষয় বেশি। আর উপপাদ্য বা থিওরাম এটা হলো প্রমাণের, ইয়াটা বেশি, প্রমাণ করতে হয়, অনেক কিছু প্রমাণ করা লাগে উপপাদ্যের মধ্যে।
এই সম্পাদ্য আর উপপাদ্য হচ্ছে অতিরিক্ত কিছু জিনিস আমাদের জানা থাকতে হবে। তার মধ্যে একটা আছে অনুসিদ্ধান্ত, একটা আছে হচ্ছে স্বীকার্য। অনুসিদ্ধান্ত মানে কি? এই তুমি উপপাদ্য সম্পাদ্য থেকে কিছু প্রমাণ তো পাবা, এখন ওই প্রমাণ থেকে আর যে সিদ্ধান্ত নেওয়া যায় সেটাকে বলা হয় অনুসিদ্ধান্ত। বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি যদি তোমাকে বলি ত্রিভুজের 3 কোণের সমষ্টি, মনে করো এ একটা কোণ, বি একটা কোণ, সি একটা কোণ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এখন তুমি এখান থেকে বললে যে আচ্ছা এটা তো স্যার উপপাদ্য প্রমাণ করা শিখিয়েছে, তাহলে তো আমি এটাও বলতে পারি ত্রিভুজের একটা কোণ যদি জানা থাকে, দেখো একটা কোণ যদি জানা থাকে তাহলে অপর 2টা কোণের যোগফল বের করা যায় এভাবে। 180 থেকে আমি কোণ সি বাদ দিব, মানে সি কে শুধু ডানে পাঠাই দিলাম। মানে একটা কোণ যদি আমার জানা থাকে তাহলে 2টা কোণের যোগফল বের করা যায়, কারণ 180 থেকে ওটা বাদ দিলেই পাওয়া যায়। এগুলো আমরা সূত্র হিসাবে ব্যবহার করতে পারবো। এই যে সিদ্ধান্ত আমি নিলাম, এটাকে আর আমরা উপপাদ্য বলতেছি না, এটাকে বলতেছি এটা হলো অনুসিদ্ধান্ত। দেখো না, সূত্রের মধ্যে অনেক জায়গা আছে না, সূত্র অনুসিদ্ধান্ত। একটা সূত্র তোমাকে শেখানো হয়, ওই সূত্রটা থেকে আর তুমি যা সিদ্ধান্ত নিতে পারবা সবই অনুসিদ্ধান্ত। তা অনুসিদ্ধান্ত চলে আসবে। আর স্বীকার্য আছে কিছু, দেখবা যেগুলো প্রমাণ ছাড়াই তোমাকে মেনে নিতে হবে, প্রমাণ ছাড়াই তোমাকে বিশ্বাস করতে হবে। অনেক কিছু আছে যেটা প্রমাণ করা যায় না, কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে। এই যে সরল রেখা যে কখনো দিক পরিবর্তন করে না, এটা তোমাকে এমনিতে বিশ্বাস করতে হবে। এই যে দেখো, চিন্তা করো, এই 2টা রেখা যে সমান্তরাল, আমি তো বললাম এই 2টা রেখা সমান্তরাল, সমান দূরত্ব বজায় রেখে চলতেছে। তাই এটা কি তুমি প্রমাণ করছো যে সমান দূরত্ব বজায় রেখে চললে যে সমান্তরাল হবে? এটা আমরা কিভাবে প্রমাণ করব? প্রমাণ কিভাবে করব যে সমান দূরত্ব বজায় রাখলে সমান্তরাল হয়? এটা স্বীকার করে নিতে হয়, কারণ এখানে এই যে 2টা সমান দূরত্ব বজায় রাখলে এটার নাম দেওয়া হয়েছে সমান্তরাল। তা কিছু জিনিস আছে যেটা তুমি প্রমাণ করতে পারবে না, কিন্তু এটা সবসময় সত্য হয়। এমন না মিথ্যা কোনো জিনিস তোমাকে এটা আগাতে হবে, এটা না, কখনোই না। তা ওই স্বীকার্যগুলোর কোনো প্রমাণ হবে না। দেখবা যে এগুলো যেসব জ্যামিতিকে মানে কিছু সত্য আছে যেটা প্রমাণ ছাড়াই তোমাকে সত্য ধরনের কাজ চালাইতে হবে, সেগুলোকে আমরা বলবো হলো স্বীকার্য। দেখবা যে তোমরা এই ক্লাসেই স্বীকার্য পাবা কিছু কিছু জিনিস, যখন আমরা উপপাদ্য করবো তখন বলে দেবো যেগুলো স্বীকার্য, মৌলিক স্বীকার্য। দেখো, আর সম্পাদ্য হলো যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় আর যুক্তি দিয়ে এটা প্রমাণ করা হয়। যদিও আমাদের প্রমাণ করতে হবে না, পরীক্ষার মধ্যে শুধু অঙ্কন দিতে বলে আর অঙ্কনের বিবরণ দিতে বলে, প্রমাণ আমাদের লাগে না। তার মানে তুমি মনে রাখবা যে জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হলেই সেটাকে আমরা কি বলবো? সম্পাদ্য বলবো। কিন্তু তোমার যদি সংজ্ঞা আসে পরীক্ষায়, তাহলে অবশ্যই এইটুকু তুমি এই যে এইটুকু যুক্ত করবা, যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যদি প্রমাণ করতে পারো তাহলে সেটাকে সম্পাদ্য বলা হবে। সম্পাদ্যের কয়টা অংশ? দেখো 3টা অংশ। এগুলো এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখবা। সম্পাদ্যের মোট 3টা অংশ। প্রথমে হলো উপাত্ত, প্রশ্ন যেটা দেওয়া থাকে, প্রশ্ন যেটা দেওয়া থাকে এটাকে আমরা বলি হলো উপাত্ত, যা যা তথ্য দেওয়া থাকবে উপাত্ত। আর এরপরে আছে হলো অঙ্কন, যেটা আমরা আঁকি। আর সবার শেষে যেটা আমাদের পরীক্ষায় দেওয়া লাগে না কিন্তু বইয়ের মধ্যে অনেক সময় থাকবে, সেটা হলো প্রমাণ। তুমি যে সঠিক আঁকছো এটা প্রমাণ করা যায়। তাহলে সম্পাদ্যের 3টা অংশ, এটা মনে রাখবা। অংশগুলোর নামও মনে রাখবা, উপাত্ত, অঙ্কন আর প্রমাণ। এবার দেখো উপপাদ্যের ক্ষেত্রে, দেখো যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয়, আমরা যে প্রমাণ করি এটা যুক্তি দিয়েই তো প্রমাণ করি, জ্যামিতি উপপাদ্য। উপপাদ্যের অংশ হলো 4টা, এই 4টা অংশ মনে রাখবা। প্রথমে যেটা থাকে সেটাকে আমরা বলি সাধারণ নির্বাচন, মানে প্রশ্নটাকে আমরা বলি হলো সাধারণ নির্বাচন, যেটা প্রশ্ন সেটাই হলো সাধারণ নির্বাচন। এবার আসলে হলো বিশেষ নির্বাচন। দেখো তুমি যে এই যে সাধারণ নির্বাচন যে প্রশ্নটা আছে না, এই প্রশ্নটা দেখে দেখে যা বলছে তার একটা চিত্র আঁকি, চিত্রের মধ্যে নাম দিয়ে দেই। ওই নাম দেওয়ার পর যে নতুন করে যেটা নামকরণ করা হয়, মানে বিষয়টা এমন, তোমাকে প্রশ্ন করা হলো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। মনে করো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। এখন কোন ত্রিভুজের নাম বলে নাই, কোণগুলোরও নাম বলা নাই, শুধু 180 ডিগ্রি বলা আছে। তা আমি যদি মনে করো ওই ত্রিভুজের নাম দিয়ে দেই ABC, তাহলে তখন আমি বলতে পারবো বিশেষ নির্বাচনের মধ্যে বলবো যে ABC ত্রিভুজের কোণ A, কোণ B আর কোণ C এর যোগফল 180। তা যখনই এটা লিখছি তখন এটাকে আমরা বলি হলো বিশেষ নির্বাচন। যে প্রশ্নটা থাকে না সাধারণ নির্বাচন, ওই প্রশ্ন থেকে আর কি চিত্র দ্বারা বিশেষায়িত করে দেখানো হয়, চিত্র দিয়ে নামগুলো দিয়ে দেখানো হয় আর কি। আর অঙ্কন, তুমি প্রমাণ করার জন্য, যে প্রমাণ করার জন্য যদি অতিরিক্ত কোনো কিছু তোমার এখানে আঁকতে হয়, এই যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তোমার যদি অতিরিক্ত কোনো কিছু এখানে অঙ্কন করতে হয় প্রমাণের জন্য, তাহলে অতিরিক্ত যা করবা ওইটাই হলো অঙ্কন। আর সর্বশেষ প্রমাণ, এটা তো তুমি জানোই, শর্ত দিয়ে এই যে স্বতঃসিদ্ধগুলো যে প্রমাণ করা হয় সেটা।
তুমি যেভাবে মন চাই প্রতিষ্ঠিত যে কোনো শর্ত দিয়ে এটা প্রমাণ করতে পারবা। আমরা উপপাদ্য যখন প্রমাণ করব তখন তুমি এটা বুঝতে পারবা। এটা এখন আপাতত তুমি শুধু মনে রাখো এমসিকিউ এর জন্য যে উপপাদ্যের মোট 4টা অংশ, 4টা অংশ কি কি এটা মনে রাখবা, কারণ এমসিকিউ তে এটা আসে সবসময়। এখন আমরা গুরুত্বপূর্ণ উপপাদ্য 1 প্রমাণ করব। দেখো এগুলো খুবই সহজ। উপপাদ্যের 4টা ধাপ তুমি যদি মনে রাখতে পারো কিভাবে আঁকতে হয়, কিভাবে কি করতে হয়, আমি সব কথাগুলো বলে দিব এখানে, একটু মনোযোগ সহকারে দেখো। প্রশ্ন কি বলছে যে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে একান্তর কোণ জোড়া সমান হবে। খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো। উপপাদ্য প্রমাণ করার জন্য সর্বপ্রথম তোমাকে প্রশ্নটা দিয়ে দিবে। পরীক্ষার হলে প্রশ্নটা দেওয়া থাকবে, তুমি চিন্তা করো না প্রশ্ন ছাড়া তোমাকে লিখতে দিবে না। প্রশ্ন অবশ্যই থাকবে, প্রশ্ন ছাড়া উত্তর হবে কিভাবে? তাহলে তুমি প্রশ্নটা প্রথমে দেখবা। হ্যাঁ, পড়লাম। এখানে কি বলছে যে দুটি সমান্তরাল সরল রেখা নিতে বলছে। আচ্ছা তুমি এবার দুইটা সমান্তরাল সরল রেখা এখানে নিয়ে নাও। আমি একটু পাশে আঁকি। এই দুইটা সমান্তরাল সরল রেখা নিয়ে নিছি, দেখো। এবার এদের একটা ছেদক থাকবে। ছেদকটা সাদা করে দেয়, এটা মনে করো ছেদক। ছেদক কোন দিক দিয়ে দিবা? মাঝখান দিয়ে দিবা, এই পাশ দিয়ে দিবা, নাকি এইভাবে দিবা? এটা সম্পূর্ণই তোমার ইচ্ছা। শর্ত হলো তোমাকে বলছে দুইটা সমান্তরাল সরলরেখা নিতে হবে আর এদের একটি ছেদক থাকবে, একটি সরলরেখা ছেদ করবে এদেরকে আর কি। তারপর বলছে একান্তর কোণ জোড়া সমান দেখাতে বলছে। এখানে একান্তর কোণ উৎপন্ন হয় কয় জোড়া? 2 জোড়া। আমরা দেখছিলাম তখন, আমরা শিখেছিলাম যে দুইটা যদি সমান্তরাল রেখা হয়, একটু খেয়াল করো। এই যে এটা একটা সমান্তরাল রেখা, এটা ছেদক। তাহলে ছেদকের বিপরীত পাশে ভিতরের দিকে, সমান্তরাল সরলরেখার ভিতরের দিকে 2 জোড়া একান্তর কোণ উৎপন্ন। এই একটা মানে এই এক জোড়া, এরা সমান হবে, আবার এরাও কি সমান হবে। তা আমরা এটা প্রমাণ করতে যাচ্ছি এই দুইটা কোণ যে সমান, মানে একান্তর কোণ জোড়া, এটা যে সমান আর এটা যে সমান, এটা আমরা এখন প্রমাণ করতে চাই। এখন তোমার 2 জোড়া সমান দেখানো লাগবে না, তুমি 1 জোড়া সমান দেখালেই চলবে। যে 1 জোড়া সমান দেখাতে পারে সে 2 জোড়াও সমান দেখাতে পারবে, এটা কোনো সমস্যা না। তো এখন আমি চিত্র আঁকলাম, চিত্রের এবার নাম দেব, নামকরণ করবো। এইটার নাম দিয়ে দিলাম, যাও এটা হলো এ বি বললাম। নাম তোমার ইচ্ছা মতো দিবা। তাহলে তীর চিহ্ন দেয়, যেহেতু সমান্তরাল সরল রেখা বলেছে। আর এটা হলো সিডি, এটা হলো সিডি। আর এদের ছেদক হলো ইএফ, এটা হলো ই, এটা হলো এফ। এটা ছেদ করছে হলো কি নাম দেব? এবিসিডি, ইএফ, জিএইচ দিব না, পি কিউ দিলাম। এটা আচ্ছা আচ্ছা, ইএফ ওখানে দিয়ে যাও, সুন্দর দেখাবে তাহলে। পি কিউ দেই এদের ছেদক, পি কিউ কে ছেদক দেই, আর ইএফ হলো এদের ছেদবিন্দু। এটা হলো ই বিন্দু একটা ছেদবিন্দু, এফ বিন্দু একটা ছেদবিন্দু। তাহলে এখন আমি দেখাতে চাচ্ছি এই কোণটা আর এই কোণটার সমান, এই দুটো একান্তর কোণ সমান দেখাতে চাই। তুমি যদি চাও না স্যার আমি এই দুটাকে সমান দেখাবো না, আমি এইটা আর এইটাকে সমান দেখাবো, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, এখানে কোনো বাধ্যবাধকতা নেই, তুমি দিতে পারবা। এই যে চিত্রটা দিলাম না, এই চিত্রের নিচে তুমি দিবা হলো বিশেষ নির্বাচন। চিত্রের নিচে বিশেষ নির্বাচন, নির্বাচন কিন্তু। এখন তুমি বলো যে আমি যদি এর চিত্রের নিচে বিশেষ নির্বাচন দিই, এদিকে প্রমাণ দেই, অনেক সময় লেখা আমি আটকাইতে পারবো না, বোর্ডের মধ্যে শেষ জায়গা থাকবে না। এজন্য আমি কি করবো, বিশেষ নির্বাচনটা আমি লেখার সময় আমি এখানে লিখতেছি, কিন্তু ভুলেও তুমি নিচে এই পাশে লিখবা না, তুমি অবশ্যই অবশ্যই চিত্রের নিচে দিবা। এই শর্তের বাহিরে কোনোভাবেই যাবা না। চিত্রের নিচে বিশেষ নির্বাচন দেবা। এখন বিশেষ নির্বাচন কি? বিশেষ নির্বাচন কিচ্ছু না, এটা মুখস্থ করার কিছুই নাই, তুমি শুধু মনে রাখবা এখানে যা লিখছে তুমি তাই লিখবা, শুধু নামগুলো ঢুকিয়ে দেবা। বলছে দুটি সমান্তরাল সরলরেখা, তুমি বলবা যে মনে করি এ বি আর সি ডি দুটি সমান্তরাল সরলরেখা, শুধু নাম বলবা। মনে কেন করতেছি? কারণ এখানে আমি এ বি সি ডি না দিয়ে কেউ যদি এম এন ও পি দেয় তাতে কোনো সমস্যা নেই, কেউ এক্স ওয়াই জেড দিলেও সমস্যা নেই, নাম তুমি যা মন চাই দিতে পারবা, এটা কোনো বাধ্যবাধকতা নেই। এই জন্য মনে করি কথাটা লিখতে হবে যে আমি এটা দিয়েছি আর কি। মনে করি এ বি ও সি ডি দুটি সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরল রেখা। এবং দেখো বলছে না এদের একটা ছেদক আছে, একটা সরল রেখা এদেরকে ছেদ করে গেছে, তার যে ছেদ করে যায় তাকে কি বলে? ছেদক বলে। তাহলে এবং পি কিউ হলো এদের ছেদক, পি কিউ এদের ছেদক।
এবার আমাকে কি প্রমাণ করতে বলছে? একান্তর কোণ জোড়া সমান প্রমাণ করতে বলছে। তাহলে একান্তর কোণ জোড়া কিন্তু দুইটা আছে, একটা আছে। যেটা আমি প্রমাণ করবো আমি সেটাকে লিখবো। তাহলে লিখবো যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে চাচ্ছি, এই কোণটা কিভাবে লিখবো আর এই কোণটা কিভাবে লিখবো, এটা কিন্তু আমি শিখিয়েছি একটু আগে। শীর্ষবিন্দুটা মাঝখানে রাখতে হবে। সেক্ষেত্রে আমি বলতে পারি কোণ বিইএফ সমান কোণ সিএফই। শর্ত হলে যে শীর্ষবিন্দুটা মাঝখানে রাখা লাগবে আর বাকি দুইটা শীর্ষ অন্য পাশে রাখলে হবে, বাকি দুইটা রেখা বাহু দুইটাকে। তাহলে আমরা প্রমাণ করতে হবে আমাদের কোণ বিইএফ সমান হলো কোণ সিএফই। কোণ সিএফই নামের উপর নির্ভর করে এটা চেঞ্জ হবে কিন্তু লেখা। আমি নাম একরকম দিচ্ছি, বই যদি অন্যরকম থাকে তাহলে কিন্তু লেখা চেঞ্জ হবে। এজন্য চিত্র ছাড়া তুমি কোনোভাবেই প্রমাণ লিখতে পারবা না, কিন্তু একটা ফোঁটা মুখস্থ করবে না। দেখো বিশেষ নির্বাচনে আমি কি লিখছি, প্রশ্ন দেখে দেখো, প্রশ্ন দেখে চিত্র এঁকেছিলাম। বলছিল দুইটা সমান্তরাল রেখা, আমি আঁকছি দুইটা সমান্তরাল রেখা, এদের একটা ছেদক, আঁকছি একটা ছেদক, দুইটা একান্তর কোণ সমান দেখাতে বলছে। এখানে অনেক চার জোড়া মানে দুই জোড়া একান্তর কোণ ছিল, আমি এক জোড়া সমান দেখাবো এটা বললাম। এবার এটাই বাংলা কথাগুলো আমি বলছি, বিশেষ নির্বাচন বলছি যে মনে করি এই দুটি সরলরেখা, সেই দুটি সরলরেখা কি কি, এবি আর সিডি, এরা হলো সমান্তরাল। ছেদক হলো পি কিউ। একান্তর কোণ সমান দেখাতে বলছে, একান্তর কোণ কি কি, এটা আর এটা সমান দেখাবো। শেষ। এখন দেখো অঙ্কন, এরপরে বিশেষ নির্বাচনের পর থাকে হলো অঙ্কন। এখন অঙ্কন জিনিসটা কি, তোমার প্রমাণের সুবিধার্থে যদি এক্সট্রা কোনো কিছু করতে চাও সেক্ষেত্রে অঙ্কন তুমি যা মন চাই করতে পারবা, তোমার একদম স্বাধীন প্রমাণের ক্ষেত্রে। তোমার যদি মনে করো এদিক দিয়ে একটা দাগ দিতে হবে, এদিক দিয়ে একটা দাগ দিতে হবে, এই বিন্দু যোগ করতে হবে প্রমাণের জন্য, করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা অঙ্কনে লিখে দিতে হবে তোমাকে। আর যদি না করো অঙ্কন কোনো কিছু, তাহলে অঙ্কন ফাঁকা থাকবে, অঙ্কন লেখা লাগবে না। আমি আর এখানে কিছুই করবো না, এটা দিয়ে প্রমাণ হয়ে যাবে। তাহলে আমি এখানে আর কিছু লিখবো না, সরাসরি প্রমাণে চলে যাবো। এবার দেখো প্রমাণ কি, আমি প্রমাণ করার সিস্টেম আছে, একটু খেয়াল করো। আমি এটা প্রমাণ করতে চাচ্ছি, তাই না? এটা প্রমাণ করতে চাই, তো তুমি সরাসরি এটা ব্যবহার করতে পারবে না প্রমাণের মধ্যে। তুমি বলতে পারবে না স্যার আমরা তো জানি একান্তর কোণগুলো সমান, তাহলে প্রমাণিত, এটা বলা যাবে না, কোনোভাবে এটা বলা যাবে না। তুমি সরাসরি এটা বাদে আর বাকি যা আছে, যেমন তুমি ইচ্ছা করলে অনুরূপ কোণকে সমান বলতে পারবা, কারণ অনুরূপ কোণকে এখানে সমান প্রমাণ করতে বলছে আমাকে না। যদি আবার প্রশ্নে বলতো যে দেখাও যে অনুরূপ কোণ জোড়া সমান হয়, তখন আমি আবার সরাসরি অনুরূপ কোণ সমান বলতে পারতাম না। সেক্ষেত্রে আমি সরাসরি এটা সমান বলতে পারবো। জ্যামিতির সিস্টেমই এমন, তোমাকে যেটা প্রমাণ করতে বলে সরাসরি ওইটা বলা যায় না। সরাসরি ওইটা না বলে তুমি অন্য সকল প্রতিষ্ঠিত সূত্র ব্যবহার করতে পারবা এখানে, এটা তুমি স্বাধীন। তাহলে আমি এখানে একান্তর কোণের সাহায্য নিয়ে প্রমাণ করবো। একটু মনোযোগ দাও, আমি বলে দিই কিভাবে আমি প্রমাণ করতে চাচ্ছি, একটু খেয়াল করো। দেখো এটা একটা সমান্তরাল, এটা ছেদক। তা আমি কি চাইলে বলতে পারি না এই দুইটা অনুরূপ কোণ সমান? বুঝো কিন্তু। আবার দেখো আমরা এটাও জানি এই বিপ্রতীপ কোণ দুইটাও কি হয়, সমান হয়। দেখো এটা এটার সমান বললাম, আবার এটা এটার সমান, তার মানে শেষ পর্যন্ত এই দুইটাকেই তো সমান বলা যাবে। বিষয়টা বুঝো, এটা অনুরূপ কোণ, এটা আমি সমান বলতেই পারি, আমি সমান বলতে পারি, তার মানে শেষ পর্যন্ত এই দুইটাকেই সমান বলা হয়ে যাবে না? আবার যদি কেউ চায় যে স্যার আমি এভাবে করব না, আমি এক কাজ করি, আমি এভাবে বলি যে এই কোণটা আর এই কোণটা তো সমান, তাই না? দেখো এই কোণটা আর এই কোণটা সমান, কেন অনুরূপ কোণ। আবার এই দুই কোণের যোগফল 180, এই দুই কোণের যোগফল 180, তারপর দুই পাশ থেকে সমান সমান অংশ বাদ দিব, তাহলে তো এই দুইটা সমান হয়ে যাবে। মানে অসংখ্যভাবে তুমি অনেকভাবে প্রমাণ করতে পারবে। আমি প্রথমে একটা প্রমাণ করাই দেখাই, তারপর আরো একটা প্রমাণ দেখাবো, না একই দিয়ে দেখবে যে খুবই সহজ। কারণ তুমি তোমার ইচ্ছা মতো প্রমাণ করবে, এখানে মুখস্থ করার কিচ্ছু নাই। তাহলে দেখো প্রমাণে আমরা চলে যাই। তাহলে প্রথমে আমি যেটা বলেছিলাম ওটা দিয়েই করি, যে এটা আমরা দেখাবো হলো প্রথমে বিপ্রতীপ কোণ, এটা দেখাবো অনুরূপ কোণ, যে কোনো এক জোড়াকে আগে দেখালেই চলবে। তাহলে আমি এভাবে লিখবো যে এবি সমান্তরাল সিডি, এবং দেখো এবি আর সিডি সমান্তরাল, এটা লিখলাম, এবং পি কিউ এদের ছেদক, এবং পি কিউ এদের ছেদক। তাহলে সুতরাং এই কোণ সমান দেখাচ্ছে, আগে লিখলেই হয় একটা। বলো এই কোণের নাম কি, বিইএফ।
তাহলে কোণ বিইএফ সমান কোণ, এই কোণ আর এই কোণ সমান বলছে, এই কোণের নাম কি, শীর্ষবিন্দু মাঝখানে থাকবে, তাহলে ডিএফই। এই কোণ যেহেতু, তাহলে এই বাহু বরাবর নামগুলো নিতে হবে, এই বাহু বরাবর নামগুলো নিতে হবে, তার মানে ডিএফপি আর কি, ডিএফপি। সাইড নোট কি দিব, এই দুটা কোণ কেন সমান বলছি, অনুরূপ কোণ, এই দুটা অনুরূপ কোণ। দেখো আমি কিন্তু এর আগে অনেক সময় নিয়ে অনুরূপ কোণ একান্তর কোণ বুঝিয়েছি, কারণ এই দুটা হলো অনুরূপ কোণ। এবার এই দুটা বিপ্রতীপ কোণ, এটা সরাসরি বলা যাবে। আবার কেন ওখানে কোনো ছেদক টেদক কিচ্ছু লাগবে না, এত কিছু। আবার কোণ ডিএফপি সমান হচ্ছে কোণ সিএফই, সিএফই। তাহলে আমরা লিখতে পারি কোণ ডিএফপি, দেখো কোণ ডিএফপি মানে যে এটা সমান হলো কোণ সিএফই, সিএফই। আমি এখানে ভুল লিখছি, সিএফই হবে, মানে বুঝো কিন্তু এখানে কিন্তু যে আমি বি, এই যে বিইএফ আর সিএফই না, এটার পরিবর্তে আমি ভুলে বি লিখে ফেলছিলাম। তাহলে আমরা লিখতে পারতেছি এখানে কি ডিএফপি, এই যে ডিএফপি সমান হলো সিএফই আর কি, সিএফই। এর কারণ কি, এটা একান্তর কোণ, সরি সরি বিপ্রতীপ কোণ, এটা হলো বিপ্রতীপ কোণ। খেয়াল করো, দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ করে চলে যায়, তাহলে ছেদকের একদম যে বিন্দু, শীর্ষবিন্দু একদম বিপরীত পাশে যে কোণ দুইটা উৎপন্ন হয়, অথবা তুমি এভাবে বলতে পারো এই দুইটা একটা কোণ উৎপন্ন হলো না এখানে, তাই কোণ উৎপন্ন হয়েছে যে বাহু দুইটা দ্বারা, ওর বর্ধিত অংশ, দুইটার বর্ধিত অংশ আবার যে কোণ উৎপন্ন করে সেটাকে বিপ্রতীপ কোণ বলে। আর এই বিপ্রতীপ কোণগুলো সবসময় সমান হয়, এটা তুমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে। তা আমি এখানে বললাম যে এই কোণটা আর এই কোণটা মনে করো সমান। একটু খেয়াল করো, গণিতের নিয়ম হলো এদিকে দেখো, এই জিনিসটা আর এই জিনিসটা তো সমান, তাহলে আমি ইচ্ছা করলে এটা আর এটাকেও সমান বলতে পারবো, এইটা এটার সমান, আবার এটার সমান, তাহলে শেষ পর্যন্ত এটাকে এটার সমান বলা যাবে। অথবা তুমি সরাসরি যে ডিএফপি এর যে মান এটা এখানে বসিয়ে দিতে পারবা, বা ডিএফপি এর পরিবর্তে আমরা কি বসাইতে পারবো, কোন বিইএফ সমান এখানে আছে হলো সিএফই। সাইড নোট দিয়ে দিব, যেহেতু কোন ডিএফপি সমান হলো কোন বিইএফ, কোন বিইএফ। শোনো, তোমার বইয়ের মধ্যে যেমন লেখা আছে না, যথার্থতা দিয়ে বা এরকমের, ওইটা লেখা লাগবে না, তুমি এইভাবে লিখলেই হবে, শুধু সাইড নোট গুলো এভাবে লিখে দিলেই হবে। তা দেখো প্রমাণ হয়ে গেছে যে বিইএফ আর সিএফই সমান হয়ে গেছে। তার মানে আমি এটা সরাসরি বলি না, আমি অন্যান্য শর্তগুলো ব্যবহার করে এটা প্রমাণ করছি। তাহলে আর লেখা লাগবে না, তাহলে প্রমাণিত, এটা প্রমাণিত তুমি দিয়ে দিতে পারবা। যদি চাও এক লাইন লিখে দিতে যে এই কথাটা, যে সুতরাং একান্তর কোণ জোড়া প্রমাণিত, মানে সমান প্রমাণিত আর কি, এটা বলতে পারবা তুমি। আমি আশা করবো বুঝতে পারছো। থাক, আপাতত তোমার ভিন্ন নিয়ম দেখার দরকার নেই, কারণ আস্তে আস্তে শিখে গেলে তুমি নিজেই ভিন্ন নিয়ম বের করতে পারবা। আপাতত আমি যতটুকু দেখালাম এতটুকু লিখো, নাম্বার পাবা। আর আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এখন চলো আরো একটা উপপাদ্য দেখে নেই। দেখো কাজের মধ্যে যেটা আছে, বলছে প্রমাণ করো যে দুটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি দুই সমকোণ। দেখো চিত্র যদি আমি আঁকতে চাই, প্রশ্ন দেখে চিত্র আঁকার কথা ছিল, দুটি সমান্তরাল সরলরেখা নিতে হবে, এই একটা সমান্তরাল সরলরেখা আর এই আর একটা। এদের একটা ছেদক থাকবে, ছেদক ছোট করে দিলাম, এখানেও নাম দিয়ে দিই, এটা এ বি, এটা সিডি, এটা পি কিউ, এই বিন্দু দুইটার নাম হলো ইএফ। অল্প জায়গায় দিতে যে খারাপ দেখাচ্ছে, এটা একটু লম্বা হলে ভালো হতো, তোমরা বুঝে নিলেই হবে। দেখো উপপাদ্য, কিন্তু যেহেতু এটা উপপাদ্য প্রমাণ করতে বলছে, আমরা তো বললামই চিত্র আঁকবো সম্পূর্ণ, এখানে যা বলছে এইভাবে চিত্র আঁকা শেষ। দেখো বলছে প্রমাণ করো যে দুটি সমান্তরাল সরলরেখা, যে একজোড়া সমান্তরাল সরলরেখা নিলাম, এদের একটি ছেদক থাকবে, হ্যাঁ ছেদক নিলাম। এখন বলছে একই পাশের অন্তস্থ কোণ দ্বয়, বলছে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি দুই সমকোণ। তার মানে এটা ছেদক, ছেদকের একই পাশের উৎপন্ন অন্তস্থ কোণ একটা একটা, অথবা এটা একটা এটা একটা, দুইটাই নিতে পারো, আবার একটা দিয়ে হয়ে যাবে।
মানে দেখো এই যে ছেদক, ছেদকের এই পাশে দুইটা কোণ আছে, এই পাশে দুইটা কোণ আছে, অন্তস্থ মানে ভিতরে, সমান্তরাল সরলরেখার ভিতরে উৎপন্ন হবে, তাহলেই তো অন্তস্থ হবে। এটা তো আমি শিখিয়েই নিলাম। তাই এই দুইটার যোগফল যদি 180 ডিগ্রি দেখাতে চাই, দুই সমকোণ মানে কি? দুই সমকোণ মানে হচ্ছে 2 গুণ 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি। এটা খুবই সহজ, তুমি একটু খেয়াল করে এখনই তুমি প্রমাণটা বুঝে ফেলবা। আমরা মাত্র প্রমাণ করছি 1 নম্বর উপপাদ্যে যে একান্তর কোণগুলো সমান হয়। এখানে ওইটা ব্যবহার করতে সমস্যা নাই, ওইটা তো আর প্রমাণ করতে দেয় না, দিচ্ছে না আমাদের। দেখো তাহলে এইটার এটা কোণ সমান হবে না? দেখো এই কোণটার এই কোণটা সমান হবে, কারণ একান্তর কোণ। আবার এই কোণটার এই কোণটার যোগফল কত হবে? 180 ডিগ্রি। এখন আমি যদি এটাকে সরিয়ে এটা বসিয়ে দেই, দেখো এটার এটার যোগফল যদি 180 হয়, তাহলে এটার এটার যোগফল 180 হবে, কারণ এই দুইটা কোণ তো সমান। তাহলে খুবই সহজ, এটা খুবই সহজ। তাহলে বিশেষ নির্বাচন আগের মতোই, মনে করি আগের মতোই লিখবো যে কোনটা কোনটা সমান্তরাল রেখা। এ বি সমান্তরাল সিডি, এবার সংকেত দিয়ে লিখতেছি, কারণ এখন তো তুমি বুঝছো যে সমান্তরাল এভাবে লেখা যায় বাংলায় না লিখে। তাহলে এ বি সমান্তরাল সিডি এবং পি কিউ, পি কিউ এদের ছেদক, এদের ছেদক প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, দেখো প্রমাণের সিস্টেম কিন্তু একই, সবগুলো একই। এই যে এটা দেখেই কিন্তু আমি যেটা লিখলাম, যে দুইটা সমান্তরাল বলছিল, নাম দিয়ে বলে দিলাম এটা এটা সমান্তরাল, ছেদকের নামও বললাম এটা হলো ছেদক। একই পাশে উৎপন্ন কোণ দুইটার যোগফল দুই সমকোণ। তাহলে একই পাশে উৎপন্ন দুইটা কোণ, আমি এই দুইটাকে চয়েস করছি, তুমি ইচ্ছা করলে এই দুইটাকে নিতে পারো। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ বিইএফ, কোণ বিইএফ প্লাস কোণ ডিএফই, কোণ ডিএফই সমান হলো দুই সমকোণ। এটা আমাকে প্রমাণ করতে হবে। দুই সমকোণ মানে কি 180 ডিগ্রি। এখন অঙ্কনের কোনো প্রয়োজন নেই, এমনিতেই প্রমাণ হয়ে যাবে। তাহলে এবার চলে যাই আমরা প্রমাণে। প্রমাণ একান্তর কোণের সাহায্য নিব, এটা এটা প্রথমে সমান দেখাবো। আমি তো আগেই বুঝছি যে কি করব, এই দুটাকে সমান দেখাবো, পরে বলবো এই দুটার যোগফল 180, পরে বলবো এই দুটা তো সমানই, তাহলে এটার পরিবর্তে এটা বসাই দিই, তাহলে এই দুটার যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখি এই কথাটাই আবার লিখবো যে এ বি সমান্তরাল সিডি এবং পি কিউ এদের ছেদক, এদের ছেদক। সুতরাং কোণ বিইএফ সমান কোণ সিএফই, কোণ বিইএফ সমান হলো কোণ সিএফই, সিএফই। সাইড নোট, একান্তর কোণ পরস্পর সমান। দেখো আমি আগেরটার মধ্যে কিন্তু এটা সরাসরি বলতে পারিনি, কিন্তু এখানে ঠিকই বলতে পারতেছি, কারণ যখন যে উপপাদ্যের মধ্যে যা প্রমাণ করতে দেয় ওইটা সরাসরি বলা যায় না, আর বাকি সকল তথ্যই আমরা ব্যবহার করতে পারবো এখানে সরাসরি। একান্তর কোণ সমান, অনুরূপ কোণ সমান, সবই সরাসরি ব্যবহার করতে পারবো। দেখো বিএফ আর সিএফই সমান হয়ে গেল। এবার আমরা লিখতে পারি না এই কোণের যোগফল 180, এটাও বলতে পারি। আবার এটা এটা যোগফল 180, একটা বললেই হয়, যা এটা বলে সিএফই প্লাস ডিএফই। আবার কোণ সিএফই প্লাস কোণ ডিএফই সমান হলো দুই সমকোণ। এক সরল কোণ লিখে যাও প্রথমে, এক সরল কোণ। এক সরল কোণ মানে কি 180 ডিগ্রি। দেখো এই কোণ আর এই কোণের যোগফল এক সরল কোণ হবে না, কারণ সরল রেখার একই পাশে উৎপন্ন দুইটা কোণের যোগফল। এবার আমরা চাচ্ছি কি, আমরা প্রমাণের মধ্যে চাই বিইএফ আর ডিএফই আনতে। তাহলে ডিএফই আমার পক্ষে, এটা আমার রাখতে হবে, কিন্তু সিএফই এটা কি আমার পক্ষে না, এটা আমার দরকার না, সিএফই আমার দরকার নাই। আবার সিএফই কার সমান, দেখো এই যে এখানেও সিএফই এখানেও সিএফই, সিএফই আর বিইএফ সমান। আমি চাইলে সিএফই এর পরিবর্তে বিইএফ এখানে বসিয়ে দিতে পারবো, কোন বিইএফ, কারণ এই দুটো সমান সমান, আমি তো এই জন্যই বলছি একান্তর কোণ সমান, এই জন্যই বলছি এটা এটাকে সরিয়ে বসাবো বলেই ডিএফই। আর বাকি সব ঠিক আছে। দেখো এক সরল কোণ মানে কি দুই সমকোণ।
প্রমাণ তো হয়ে গেল এখানে, তাহলে আমরা লিখতে পারি না? সুতরাং বিএফ প্লাস ডিএফই সমান হলো 2 সমকোণ। 2 সমকোণের জায়গায় কি কি আসতে পারে দেখো। 2 সমকোণের জায়গায় আসতে পারে তোমার 180 ডিগ্রি, বলতে পারে এক সরল কোণ। তার মানে 3টা জিনিস আসতে পারে, 2 সমকোণ আসতে পারে, 180 ডিগ্রি বলতে পারে, আবার এক সরল কোণও প্রমাণ করতে দিতে পারে। কথা একই, সবগুলোর একই অর্থ, একইভাবে তুমি প্রমাণ করতে পারবা। আমি আশা করি বুঝতে পারছো। প্রমাণের সিস্টেমগুলো কোনো পরিবর্তন হবে না, দেখবা যে পরে যেগুলো দেখাবো ওগুলো একইভাবে চলতে থাকবে। এখানে একটা কাজ দিছে, বলছে একটি সরলরেখার উপর 2টি বিন্দু নিতে বলছে, রেখাটির বিন্দু দুটিতে একই দিকে 60 ডিগ্রি সমান করে কোণ আঁকতে বলছে। এখন দেখো, একটা সরলরেখা নিলাম, এখানে 2টা বিন্দু নিব, একটা বিন্দু একটা বিন্দু, এর একই দিকে 2টা 60 ডিগ্রি কোণ আঁকতে বলছে। আঁকি 60 ডিগ্রি কোণ আমরা তো আঁকা শিখেছি। এই যে ব্যাসার্ধ প্রথমে যতটুকু নিব ওইটা নিয়ে একটা বৃত্তচাপ, ওটা পরিবর্তন না করে আবার এখানে বৃত্তচাপ, কোনো পরিবর্তন করা যাবে না, তাহলে 60 ডিগ্রি হবে। একইভাবে যদি এখানে যে আমি একই ঘটনা ঘটাই, আবার এখান থেকে যদি এখানে একইভাবে এই যে 2টা 60 ডিগ্রি কোণ হয়ে যাবে, যদি এই বিন্দু আর এই বিন্দু এখানে আমি যোগ করে দেই তাহলে 60 ডিগ্রি হবে। এটাও যদি যোগ করে দেই তাহলে এটাও 60 ডিগ্রি হবে। এখন তুমি একটু লক্ষ্য করে দেখো, এই 2টা সমান্তরাল হয়ে গেছে। তার মানে আমরা একই দিকে 2টা অনুরূপ কোণ নিয়েছিলাম এখানে। এই 2টা কি অনুরূপ কোণ না? দেখো 2টা রেখা যদি সমান্তরাল হয়, এদের যদি কোনো ছেদক থাকে, একই দিকে ছেদকের একই পাশে অনুরূপ ভাবে দেখতে অনুরূপ যে কোণগুলো আছে, অনুরূপ কোণ বলে না, একই রকম দেখতে, তাহলে এই কোণ দুটাও কি হবে? অনুরূপ কোণ হবে। আর বিপরীত পাশের 2টাকে বলা হয় একান্তর কোণ। এটা একান্তর কোণ, ছেদকের বিপরীত পাশে এটাও একান্তর কোণ। আমি আশা করবো তোমরা ধরতে পারছো। তার মানে এই 2টা কি সমান্তরাল কিনা দেখো, খালি চোখেই বোঝা যাচ্ছে সমান্তরাল। তাহলে চলো পরে কি আছে দেখি। এই 3টা জিনিস খুব ভালো করে মনে রাখবা, যদিও আমি আগে বলে দিয়েছি, তারপর তোমরা নোট করে রাখতে পারো। বলছে 2টি সরলরেখা যদি অপর একটি সরলরেখাকে ছেদ করে, দেখো 2টি সরলরেখা বলছে এখানে, সমান্তরাল বলে নাই কিন্তু। বলছে 2টি সরলরেখা যদি অপর একটি সরলরেখাকে ছেদ করে, এই যে অপর একটা সরলরেখাকে মনে করো 2টা সরলরেখা ছেদ করে গেছে, তাহলে অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়, তবে রেখা দুটি পরস্পর সমান্তরাল। বলছে যদি অনুরূপ কোণগুলো সমান হয়, যদি এই কোণটা আর এই কোণটা সমান হয়, তাহলে এই 2টা রেখা পরস্পর কি হবে? সমান্তরাল হবে। মানে এই 2টা রেখা যদি অন্য কোনো রেখাকে ছেদ করে আর এখানের অনুরূপ কোণগুলো যদি সমান হয়, তাহলে অবশ্যই রেখা 2টা সমান্তরাল হবে। এটা তোমাকে বলছে, এটা একটা উপপাদ্য, এটা আমরা ভবিষ্যতে যে ব্যবহার করব বারবার। পরেরটা বলছে 2টি সরলরেখা অপর একটি সরলরেখাকে ছেদ করলে যদি একান্তর কোণ সমান হয়, সেক্ষেত্রে অবশ্যই রেখা 2টা পরস্পর সমান্তরাল হবে। আর সর্বশেষ বলছে যদি 2টি সরলরেখা অপর একটি সরলরেখাকে ছেদ করে এবং ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল 2 সমকোণ হয়, যে মাত্র যেটা প্রমাণ করলাম, যেটা অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল 2 সমকোণ, মানে এই কোণটা আর এই কোণটার যোগফল যদি 180 হয়, তাহলে অবশ্যই এটা সমান্তরাল হবে। তাহলে দেখো, আমি যদি তোমাকে এখন বলি এটা একটা সামান্তরিক এ বি সি ডি, এখন বলো এটার মান হলো 80 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি? খুবই সহজ, একটু বোঝার চেষ্টা করো। দেখো এই 2টা সমান্তরাল রেখা, কারণ সামান্তরিক মানে কি? বিপরীত বাহুগুলো সমান্তরাল। এই 2টা সমান্তরাল রেখা, এটা এদের ছেদক। দেখো ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দ্বয়, একই পাশের অন্তস্থ কোণ দ্বয় এই দুটার যোগফল কত হয়? সবসময় 2 সমকোণ হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এটা 80 হলে এটা অবশ্যই 100 ডিগ্রি হবে। এই যেগুলো মনে রাখবা, এগুলো কাজে লাগবে, আমাদের দেখবা এমসিকিউ অনেক কাজে লাগবে দেখবা। আমি আশা করবো তোমরা এটা মনে রাখতে পারবে, আর এটা লিখবে, লিখে কয়েকবার পড়ে মুখস্থ করবে, এগুলো খুবই কাজে লাগবে। তার মানে এখানে বলা হয়েছে, যদি আমি বলি এটা একটা চতুর্ভুজ, এই কোণ আর এই কোণের যোগফল 180, এই 2টা কোণের যোগফল 180, তাহলে তুমি অবশ্যই বলতে পারবে এটা সমান্তরাল। পুরাটা সামান্তরিক বলতে পারবে না। যদি বলি এটা যোগফল 180, আবার এটা যোগফল 180, তাহলে আমরা সামান্তরিক বলতে পারবো, কারণ এই 2টার যোগফল 180 মানে এই 2টা সমান্তরাল, আর এই দুটির যোগফল 180 মানে এটা সমান্তরাল, সমান দূরত্ব বজায় রেখে চলতেছে। তার মানে 2 জোড়া বাহু সমান্তরাল হলেই তো তাকে সামান্তরিক বলে। তো এগুলো মনে রাখো, অঙ্ক করাইলে আস্তে আস্তে ক্লিয়ার হবা। প্রথম দিকে একটু কষ্ট হবে বুঝতে। অনুশীলনীর প্রশ্নগুলো আমরা সমাধান করি। দেখো অনুশীলনী 8-এর প্রথম যে প্রশ্নটা আছে, বলছে পি কিউ আর হলো 55 ডিগ্রি। কই পি কিউ আর? পি কিউ আর এটা হলো 55 ডিগ্রি।
অবশ্যই এমসিকিউ এর উত্তর দেওয়ার সময় তুমি খাতায় প্রশ্ন এই চিত্র তুলবা, তুলে এইভাবে লিখবা। আমি যেভাবে সমাধান করতেছি এভাবেই করবা, তাহলে কখনোই ভুল হবে না। আর তুমি যদি মুখে দেখে দেখে খাতায় দাগ না দাও, ভুল হয়ে যাবে কিন্তু। এল আর এন হচ্ছে 90 ডিগ্রি। এল আর এন মানে এটা হলো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। পি কিউ সমান্তরাল এম আর, মানে পি কিউ সমান্তরাল এম আর। আচ্ছা বলো, এই দুটা যদি সমান্তরাল হয়, এটা তো ছেদক, তাই না? তাহলে এই দুটা কি অনুরূপ কোণ হবে না? দেখো, দুইটা রেখা যদি সমান্তরাল হয়, এদের যদি ছেদক থাকে, তাহলে এই দুইটা কি অনুরূপ কোণ হয় না? অনুরূপ কোণগুলো সমান। তাহলে এটা যদি 55 ডিগ্রি হয়, এটা কত হবে? 55 ডিগ্রি। আবার এই পুরাটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটুকু 55, পুরাটা 90, তার মানে এটা অবশ্যই 35 ডিগ্রি। এই মাঝখানের এটুকু 35 ডিগ্রি। এখন আমরা দেখি কি চেয়েছে, এম আর এন এর মান চেয়েছে। এম আর এন মানে এই কোণটার মান চেয়েছে 35 ডিগ্রি হবে। তাহলে এটা ক নাম্বার উত্তর। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। পরেরটা দেখো, বলছে চিত্রে পি কিউ সমান্তরাল এস আর। পি কিউ সমান্তরাল এস আর বা আর এস যাই বলুক, সমস্যা নেই। আবার পি কিউ আর পি আর সমান। আচ্ছা দেখো, পি কিউ আর পি আর সমান। আমি যদি কখনো এইভাবে দুইটা দাগ দেই, দুইটার উপরই তুমি ধরে নিবা এই দুইটা সমান। যদি একটা করে দাগ দেই কোনোটার উপর, তাহলে একটা দাগ যে দুইটা বাহু, ওই দুইটা বাহু সমান। আমরা কিন্তু আগেই শিখেছি, জানি, সেটা হলো ত্রিভুজের যদি দুটি বাহু সমান হয়, তাহলে এই বাহুদ্বয়ের বিপরীত কোণ দুইটা সমান হয়। মানে এই বাহু আর এই বাহু সমান, মানে এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ কি হবে? সমান হবে। তাহলে আমি বলতেই পারি যে পি কিউ এর বিপরীত কোণ এটা সমান হবে পি আর এর বিপরীত কোণ এটা। এই দুইটা কোণ সমান। এখন আমাকে বলছে পি আর কিউ হলো 50। পি আর কিউ এটা হলো 50, তাহলে অবশ্যই এটাও কি হবে? এটা 50ই হবে। আর জানি ত্রিভুজে, দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তাহলে এটা 50 50 100, বাকিটা তাহলে 80 হবে। সবগুলো বের করতেছি, যদিও এখানে সব চাই না, একটা চেয়েছে, আমি সব বের করে তোমাকে দেখাচ্ছি। দেখো, এটা সমান্তরাল বলছিল না, এটা সমান্তরাল, তাই এটা 50 ডিগ্রি হলে এটা কি হবে? এটা 50 ডিগ্রি হবে। এবার খেয়াল করো, আরো একটা জিনিস মনে রাখো, সেটা হলো এটা সমান্তরাল না, এটা ছেদক। দেখো, ছেদক যে কোনো জায়গাতে থাকতে পারে, এভাবে ছেদক হচ্ছে না, তাহলে জেড শেপের কোণ, তাহলে এই দুটো কি হবে? একান্তর কোণ। তাহলে এটা 80 ডিগ্রি হলে এটা কত হবে? 80 ডিগ্রি। এবার তোমার কি চেয়েছে? যা চেয়েছে সেটা বসিয়ে দাও। দেখো, বলছে যে এল আর এস এর মান কত হবে? এল আর এস এটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। কিন্তু যদি আমাকে বলতো যে এস আর পি এর মান কত, এটা কত হতো? 80 ডিগ্রি হতো। সবই বের করা সম্ভব, যদিও এখানে চাই নাই, কিন্তু চেতেই পারে। অনেক সময় প্রশ্ন পরিবর্তন করে। তুমি শুধু সুন্দর করে চিত্রগুলো আঁকবা, আর তোমার যে তথ্যগুলো আমি শিখিয়েছি ওটা মুখস্থ থাকতে হবে, মনে রাখবা, মানগুলো বসাবা, দেখবে যে কত সহজে সব এমসিকিউ এর মান মিলে যাবে, এমসিকিউ মিলে যাবে। দেখো, তিনটা জিনিস সমান্তরাল এখানে বলছে, এ বি সি ডি ই এফ। এদিকে একটা ছেদক আছে, এদিকে একটা ছেদক আছে। এখানে এটা হলো কোণ এক্স এর, এটা কোণ এক্স, এটা কোণ জেড, এটা কোণ ওয়াই, এখানে কোণ ওয়াই আছে। এখন দেখি, আমাদের এখানে 45 ডিগ্রি দিয়ে দিয়েছে, এক্স এর মান চেয়েছে। আচ্ছা দেখো তো, এটা যদি 32 ডিগ্রি হয়, এটা এক্স 32 ডিগ্রি হবে না? দেখো, এই দুটা সমান্তরাল, এটা ছেদক। ভালো করে মনোযোগ দাও। দেখো, এই দুইটা হলো সমান্তরাল, এটা হলো ছেদক, তাহলে এই দুইটা কি হবে? অনুরূপ কোণ হবে। এটা 32 ডিগ্রি হলে এটা কত হবে? 32 ডিগ্রি হবে। কোণ এক্স এর মান 32 ডিগ্রি। এবার বলছে কোণ জেড এর মান। কোণ জেড কোনটা? এটা বলো। এই পুরাটা, এই যে পুরাটা, এটা তো একটা সরল কোণ। এদিকে এমন আছে রেখাটা, এটা আছে 32 ডিগ্রি। একটু খেয়াল করো ভালো করে, এটা হলো 32 ডিগ্রি, এটা 32 ডিগ্রি, এটা জেড। তাহলে জেড এবং 32 যোগ করলে, জেড এবং 32 সরি 35 লিখছি কেন, জেড এবং 32 ডিগ্রি যোগ করলে হয় 180। তাহলে জেড এর মান কত হবে? 180 ডিগ্রি থেকে 32 বাদ দিলেই হবে। এটা আর এটা যোগ করলে 180 হয়, তাহলে এটার মান হবে 180 থেকে 32 বিয়োগ, তাহলে 148। 148 হবে হলো তোমার জেড এর মান। এবার কি বলছে? ওয়াই মাইনাস জেড এর মান কত? ওয়াই মাইনাস জেড, জেড তো অলরেডি পেয়ে গেছি, জেড হলো 148, এটা জেড এর মান, ঠিক আছে। এখন আমি ওয়াই বের করতে পারলেই হয়। আমি যদি ওয়াই এর মান বের করতে চাই, ওয়াই এর মান বের করার জন্য আমি দুই তিন ভাবে করা যায়। আমি একটা বলি, তুমি যদি কোনোভাবে এটাকে একটু বর্ধিত করে নিতে পারো, তাহলে ইজিলি বের করা যাবে। একটু খেয়াল করো,
এটা বর্ধিত করার সাথে সাথে এই কোণটা আর এই কোণটা কেমন হবে? অনুরূপ কোণ হয়ে যাবে, এই দুটো সমান হয়ে যাবে। দেখো এই দুটো তো সমান্তরাল, এটাকে বর্ধিত করলেও সমান্তরালই থাকবে, তাহলে এই দুটো সমান্তরাল, এটা ছেদক, তাহলে এটা 45 হলে এটা 45ই হবে। আর এই পুরাটা তো 180 ডিগ্রি, আমরা তো জানি সরলরেখার একই পাশে উৎপন্ন কোণ কত হয়? 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি আর 45 ডিগ্রি যোগ করলে আমরা পুরা ওয়াই এর মান পেয়ে যাবো। ওয়াই তো পুরাটা, ওয়াই কিন্তু পুরাটা। তাহলে 180 আর 45 কত হয়? 20 গেলে 25, 225 ডিগ্রি। তাহলে ওয়াই এর মান হলো 225 ডিগ্রি। জেড এর মান কত পেয়েছি? 148। তাহলে 225 বিয়োগ 148 কত হয়? 8 আছে কত হলে 15 হয়? 7 হলে। 5 আছে কত হলে 12 হয়? 7 হলে। তাহলে 77 ডিগ্রি। তাহলে এই 77 ডিগ্রি হবে এটার উত্তর। বোঝার চেষ্টা করো কিন্তু। এটাকে একটুখানি বর্ধিত করলেই এই দুইটা কোণ অনুরূপ পাওয়া যায়, অনুরূপ কোণ দুইটা সমান, তার মানে 45 45 এটা। আর এটা 180 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি তোমার 180 ডিগ্রি আর এই পাশের অংশটা পুরাটা মিলাই তো সি, ওয়াই তো পুরাটাই, ওয়াই কিন্তু পুরাটা। তাহলে মোট 225 ডিগ্রি হবে। তুমি এইভাবে চিন্তা না করে এভাবে যদি করতে চাও, তো স্যার আমি যদি এইভাবে করি, এটা তো 45, এটাও তো তাহলে 45। এমসিকিউ তো, তোমার তো লেখা লাগবে না। আর আমরা তো শিখছি যে সমান্তরাল রেখা যদি হয়, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল 180 ডিগ্রি, তাহলে এটা 45 হলে এই সি এর মান অবশ্যই 135 ডিগ্রি হবে। আর সি আর ওয়াই যোগ করলে 360, কারণ পুরাটা যোগ করলে 360 ডিগ্রি হয় না? তাহলে 360 থেকে 135 গেলে কত হয়? 225। তুমি অন্যভাবে চিন্তা করো, তুমি যেভাবেই চিন্তা করো না কেন এটাই আসবে। এটা এতটাও কঠিন না। এটা আরো অন্যভাবে চিন্তা করলে হয়তো বা তুমি আরো সহজেও পেয়ে যেতে পারো। আমার এখন মাথায় যেগুলো আসতেছে সেগুলো দিয়ে আমি হিসাব করতেছি। শর্ত হলো তুমি শুধু ভুল চিন্তা করো না। ভুল চিন্তা করো না, তাহলে তোমার উত্তর ঠিক হবে। উল্টাপাল্টা চিন্তা করো না। বড় হবে একটু হয়তো বা তোমার চিন্তা ভাবনা, অথবা একটু ছোট হবে, তাছাড়া আর কিছুই না। এখন দেখি পরেরটা কি আছে। এটা সর্বসম বোঝায়, এটা তো আমরা জানি। দেখো এই চিহ্ন দিয়ে বোঝায় সর্বসম। সমান চিহ্নের উপরে এরকম একটা ঢেউ দেওয়ার চিহ্ন থাকলে সেটাকে বলা হয় সর্বসম। আর সমান চিহ্ন তো এটা, সমান্তরাল চিহ্ন তো এটা আমরা দেখলাম। আর লম্বর চিহ্ন হলো এই যে এটা, এই যে 90 ডিগ্রি দেখালে এটাকে বলা হয় লম্বর চিহ্ন। দেখো 5 ও 6 নম্বরের উত্তর যদি আমরা দিতে চাই, এখানে বলছে যে এক্স সমান কত ডিগ্রি। খুবই সহজ এগুলো। দেখো এই কোণটা দেওয়া আছে হলো 105 ডিগ্রি, এই কোণটা 105 ডিগ্রি। 105 এবং এক্স এই দুইটা যোগ করলে হয় 180 ডিগ্রি, কারণ সরলরেখা না এটা একটা সরলরেখার একই পাশের উৎপন্ন কোণ এটা কত হয়? 180 ডিগ্রি হয়। তা এই পাশটা যদি 105 ডিগ্রি হয়, তাহলে এই পাশটা 180 থেকে 105 বাদ দিতে হবে, মানে কত? 75 ডিগ্রি হবে। তাহলে কই 75? এটা এক্স এর মান হবে 75। এবার দেখো এটা 75 ডিগ্রি হলে এটাও কত ডিগ্রি? এটাও 75 ডিগ্রি, কারণ বিপরীত কোণ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 75 আর 55 যোগ করলে হবে 130, 130 ডিগ্রি। 130 আর কত যোগ করলে 180 হয়? 50। তার মানে 180 থেকে 130 বাদ দিলে 50, এটা যেটা আসবে সেটা হচ্ছে ওয়াই এর মান। তার মানে ওয়াই এর মান হলো 50, এক্স এর মান হলো 75। ওয়াই 50, এক্স 75, তাহলে দুইটা যোগ করলে কত হয়? 5 7 5 12, 125 ডিগ্রি। তার মানে এক্স আর ওয়াই এর যোগফল হবে 125 ডিগ্রি। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এটা এমন কঠিন কিছু না, একদমই সহজ। এখন পরে কি আছে দেখি। এখানে বলছে যে এটা একটা সৃজনশীল, এটা পরীক্ষা অনেক আসে। এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীলই আসে বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হলো এই ধরনের যে সৃজনশীল সেটা। এটা হুবহু আসে, অনেক সময় কিছুটা পরিবর্তন হতে পারে, কিন্তু চিত্র একই ধরনের আসে। দেখো সৃজনশীলের প্রথমেই বলছে, ক নম্বরে বলছে দেখাও যে হাফ এপি এর মান 60 ডিগ্রি, মানে এই কোণের অর্ধেক, এই কোণটার অর্ধেক হলো 60 ডিগ্রি। তার মানে নিশ্চয়ই এই কোণ পুরাটার মান 120 ডিগ্রি হবে, মানে 120 এর অর্ধেক তো 60। তথ্য দেওয়া আছে দেখো, বিপি 60 ডিগ্রি বলছে, এটা 60 ডিগ্রি। আচ্ছা বলো এটা যদি 60 ডিগ্রি হয়, এই পাশটা কত হবে? পুরা 180 মাইনাস 60, মানে 120, তাকে হাফ দিয়ে গুণ করলে 60 ডিগ্রি দেখানো হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। ক নাম্বার, আগে দেওয়া আছে যে তথ্যগুলো সেটা লিখবা। দেওয়া আছে কোণ বিপিই, কোণ বিপিই সমান হলো 60 ডিগ্রি। হাফ কোণ এপিই আমাকে বের করতে বলছে, তাহলে আমার এটার সাথে এপিই এর সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে এপিই আর বিপিই যোগ করলে হয় 180 ডিগ্রি। আবার কোণ এপিই প্লাস কোণ বিপিই সমান হলো 180 ডিগ্রি।
কারণ সাইড নোটে দিয়ে দেবো যে সরল কোণ সবসময় কত হয়, 180 ডিগ্রি হয়। এখন আমি বিপি এর মান 60 ডিগ্রি এখানে বসিয়ে দিব, তাহলে এপিই সমান হবে, স্যার এক লাইন বেশি করি, 60 ডিগ্রি সমান হলো 180 ডিগ্রি, 60 ডিগ্রিকে ডানে পাঠাই, কারণ আমি তো হাফ এপিই এর মান বের করতে চাই। তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বা শুধু এপিই সমান হলো 120 ডিগ্রি। এখন উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করব। কেন হাফ দিয়ে গুণ করব? কারণ আমার প্রশ্নেই তো হাফ আছে, এটা তো ভুলে যাওয়ার কোনো কারণই দেখি না। তাহলে হাফ এপি বামে হাফ দিয়ে গুণ করলে ডানেও আমাকে হাফ দিয়ে গুণ করতে হবে, এটা নিয়ম। যদি আমি বাম পাশে হাফ দিয়ে গুণ করি, অবশ্যই আমাকে ডান পাশে হাফ দিয়ে গুণ করতে হবে। তাই আমার হাফ আর এটা কাটলে হবে শুধু 60 ডিগ্রি। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলছে, যাই হোক না কেন। তাহলে হাফ এপি এর মান হলো 60 ডিগ্রি। খ নম্বরে বলছে সিকিউএফ এর মান নির্ণয় করো। সিকিউএফ কই? সিকিউএফ মানে এই কোণটার মান আমাকে বের করতে বলেছে। অলরেডি আমরা এটার মান জানি, এটা খুবই সহজ। দেখো এটা অনুরূপ কোণ, এই দুইটা কোণ সমান হবে আর এই দুইটা বিপরীত কোণ, তাহলে 3 থেকে 4 লাইন এটা প্রমাণ হয়ে যাবে। খ নাম্বার আমাকে বলছে সিকিউএফ এর মান বের করতে, তাহলে সরাসরি আমরা মানে চলে যাই। আচ্ছা, দেওয়া আছে যতটুকু দরকার ততটুকু লিখি। দেওয়া আছে, এটা তো প্রমাণ করতে বলে না কিছু, শুধু মান নির্ণয় করতে বলছে। আমাকে বিপিই এর মান 60 ডিগ্রি বলে দিয়েছে। কোন বিপিই সমান হলো 60 ডিগ্রি, এটা আমাকে বলে দিয়েছে। আবার বলছে এবি সমান্তরাল সিডি, আবার এবি সমান্তরাল সিডি এবং ইএফ এদের ছেদক, ইএফ এদের ছেদক। দেখো এটা কেন বললাম, কারণ আমি এই কোণটা আর এই কোণটাকে সমান দেখাবো, আবার এটা বিপরীত কোণ দেখাই দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি সুতরাং কোণ বিপিই সমান হলো কোণ PQR। মনে রাখবা, তুমি যদি এখানে EQD বলো তাতেও কোনো সমস্যা নেই, মান চেঞ্জ হবে না। তুমি PQD বলো, মান চেঞ্জ হবে না। RQE বলো, তাও মান চেঞ্জ হবে না, সব একই কোণ বোঝায়, যে কোনোটা লিখতে পারবা। তো এখন বিপিই এর মান কত? 60 ডিগ্রি। তা 60 ডিগ্রি বসিয়ে দেয়, তাহলে PQR এর মান আমরা পেয়ে গেলাম কত? 60 ডিগ্রি। তুমি যদি চাও এখানে সুন্দর করে লিখবা একটু, এটা তোমার ইচ্ছা। এবার দেখো এটা আবার বিপরীত কোণ। আবার কোণ সিকিউএফ সমান হচ্ছে কোণ পিকিউআর। সাইড নোট দিয়ে দেবা, বিপরীত কোণ। আর এখানে সাইড নোট দিবা হলো অনুরূপ কোণ। আমি লিখতে মনে নাই, তোমরা লিখে নিও। কারণ এটা অনুরূপ কোণ ছিল। আমি কিন্তু এই জন্য বেসিকে অনেক বেশি সময় নিয়ে কথা বলে বুঝাইছি, যেগুলো আমার কাজে লাগবে, বারবার প্রমাণ করতে অনেক সময় কাজে লাগবে। এই জন্য এটা কিন্তু দ্রুতই বলতেছি, কিন্তু আগেরগুলো যদি তুমি বুঝে না থাকো তাহলে বুঝতে পারবা না। সিকিউএফ কত হবে? সিকিউএফই বের করতে বলছে আমাকে, সিকিউএফ এর মানই বের করতে বলছে। প্রশ্ন দেখো, পিকিউআর এর মান আমি বের করছি কত? 60 ডিগ্রি। তাহলে এখানে 60 ডিগ্রি বসিয়ে দেই, তাহলে হয়ে গেছে, এটাই উত্তর। সিকিউএফ এটার মান বের করতে বলছে না, এটা 60 ডিগ্রি আনসার। আমি আশা করি বুঝতে পারছো তোমরা। এটা কিন্তু অন্যভাবে প্রমাণ করতে পারবা, একটু চিন্তা ভাবনা করলে বিভিন্নভাবে পারবা এটা। তোমরা এক কাজ করবে, এটা স্ক্রিনশট দিয়ে রাখো, আমি গ নাম্বারটা এখানে প্রমাণ করব। কারণ চিত্র এক জায়গা, অন্য জায়গায় লিখলে এটা মানে বুঝতে কষ্ট হয়ে যায়। তোমরা স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে লিখে নিও। এবার দেখো গ নাম্বারটা প্রমাণ করতে বলছে ত্রিভুজ PQR। এই যে ত্রিভুজ PQR, এই PQR একটা সমবাহু ত্রিভুজ, এটা তোমাকে প্রমাণ করতে হবে। দেওয়া আছে কোণের মান, আর বলা আছে PQR PR সমান, মানে PQ এবং PR সমান বলছে। যদি আমি ত্রিভুজের 3 কোণ সমান দেখাতে পারি, 3টা কোণ যখন সমান হবে তাহলে 3 বাহুও সমান বলা যায়। কারণ সমান কোণের বিপরীত বাহু সমান হয়, মানে একটা ত্রিভুজের যদি 2টা বাহু সমান হয়, বিপরীত পাশের কোণ 2টাও সমান হয়। আর যদি 2টা কোণ সমান হয়, সেক্ষেত্রে বিপরীত পাশের বাহু 2টাকেও সমান বলতে পারবো। মানে এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত পাশের বাহুকে আমরা
সমান বলতে পারবো, এটা নিয়ম। তাহলে আমার যে তথ্য দেওয়া আছে খুব সহজে এটা প্রমাণ করা সম্ভব। একটু খেয়াল করো, যেহেতু পি কিউ আর, এখানে অবশ্যই এটাও কাজে লাগবে, এই কোণটাও কাজে লাগবে, আবার এই সবগুলোই কাজে লাগবে। কিভাবে লিখতে হয়, প্রমাণ কিভাবে করতে হয় বলছিলাম? সাধারণ নির্বাচন মানে প্রশ্ন যেটা দেওয়া আছে ওইটার নিচে চিত্র আঁকবা, চিত্র প্রশ্নে দেওয়া আছে, তো এখানে আর মনে করি কিছু নাই, তুমি চিত্র দিবা, চিত্রের পরে বিশেষ নির্বাচন লিখবা, বিশেষ নির্বাচন। মনে রাখবা চিত্রের পরে বিশেষ নির্বাচন, কিন্তু যেহেতু এখানে সবই দেওয়া আছে তাহলে আমাকে অবশ্যই দেওয়া আছে দিয়ে শুরু করতে হবে। দেওয়া আছে এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি, কোণ বিপিই সমান 60 ডিগ্রি, কোণ বিপিই সমান হলো 60 ডিগ্রি, এবং পি কিউ সমান, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ পি কিউ আর সমবাহু, জায়গা সংকট এই জন্য শর্টকাটে লিখলাম। এখানে আমি আলাদা করে রাখি আগে, পরে একটু কাজে, এর বাইরে যাবো না কারণ পরে কাজে লাগবে এটা, ওই জায়গা। তাহলে দেখো আমার চিত্র, চিত্রের পর বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন যেহেতু সবকিছুই দেওয়া আছে তাহলে দেওয়া আছে দিয়ে শুরু করো। আর যদি দেওয়া না থাকতো তাহলে মনে করি বলতাম, মনে করি দিয়ে তারপর এই কথাগুলো বলতাম। তো দেখো এখানে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা তো 60 ডিগ্রি হবে কারণ অনুরূপ কোণ, অলরেডি আমরা খতে এটা দেখিয়েছি। অঙ্কন নাই কোণ, আমি কোনো কিছুই করিনি, এখানে প্রশ্নে যা দেওয়া আছে ততটুকু দিয়ে আমি কাজ করব। তাহলে সরাসরি প্রমাণে চলে যাব। দেখো আমরা লিখতে পারি এই যে পি কিউ এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি এবং ইএফ এদের ছেদক, ইএফ এদের ছেদক। তাহলে সুতরাং কোণ পি কিউ আর সমান কোণ বিপিই, সুতরাং কোণ পি কিউ আর সমান কোণ বিপি, আগের বার যেটা লিখছিলাম ওইটাই। সাইড নোট কি হবে? অনুরূপ কোণ, অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়, তোমার এত কিছু লেখা লাগবে না, শুধুমাত্র অনুরূপ কোণ কথাটা লিখলেই হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি হলো কোণ পি কিউ আর এর মান 60 ডিগ্রি, কারণ বিপি এর মান কত? 60 ডিগ্রি। আশা করি ধরতে পারছো। এখন বলো আমাকে, এই বাহুটার এই বাহুটার সমান বলছে না, পি কিউ আর পি আর সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান লেখা যাবে, এর বিপরীত বাহু, সরি বিপরীত কোণ আর এটার বিপরীত কোণ। এটা 60 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? অবশ্যই 60 ডিগ্রি হবে। তাহলে এই কথাটাই আমরা লিখব। আবার ত্রিভুজ পি কিউ আর এ, পি কিউ সমান পি আর, মানে ত্রিভুজ দুইটার মধ্যে পি কিউ আর পি আর সমান। তাহলে আমরা জানি পি কিউ আর পি আর যেহেতু সমান, তাহলে পি কিউ এর বিপরীত কোণ পি আর এর বিপরীত কোণের সমান হবে। পি কিউ এর বিপরীত কোণ কোনটা? পি আর কিউ, পি আর কিউ। আর পি আর এর বিপরীত কোণ, পি আর বাহুর বিপরীত কোণ কোনটা? পি কিউ আর। পি কিউ আর, বিষয়টা বোঝার চেষ্টা করো। দেখো ত্রিভুজের নাম ছিল কি? পি কিউ আর। পি কিউ এর বিপরীত কোণ মানে দেখো পি কিউ বাদে আর বাকি গেছিল আর না, আরটা শুধু মাঝখানে গেছে। তাহলে পি আর এর বিপরীত কোণ কি হবে? পি আর বাদে, এই যে পি এবং আর বাদে কি থাকে? কিউ না, তাহলে কিউটা শুধু মাঝখানে গেছে। শর্টকাটেই বের করা যায় এটা। আস্তে আস্তে ক্লিয়ার হবা, সবগুলো দেখতে থাকো। প্রথম দিকে একটু কষ্ট হবে বুঝতে, আমি বলছি না, পরবর্তীতে দেখবা যে কি মজায় মজায় বুঝে যাবা, খুব সহজে বুঝতে পারবা এটা। পরে দেখবা জ্যামিতি সহজ হবে ইনশাল্লাহ। কিন্তু অবশ্যই তোমাকে প্রথম দিকে একটু ধৈর্য ধরতে হবে, প্রথম দিকে বুঝতে কষ্ট হবে, তুমি হার মানলে হবে না, তোমাকে ইয়ে করতে হবে যে না আমি শিখবই। যখন একবার শিখে যাবা তখন দেখতে পারবো কত জ্যামিতি, যে কোনো জ্যামিতির উত্তর দিতে পারবা তুমি। পি কিউ আর কত ডিগ্রি? 60 ডিগ্রি। আচ্ছা বলো, একটা ত্রিভুজের তিন কোণের মধ্যে দুইটাই 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে বাকি কোণটা আমরা বের করতে পারবো না? খুব সহজেই বের করতে পারবো এখানে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ পি কিউ আর এ তিন কোণের যোগফল 180 ডিগ্রি লিখতেছি। পি কিউ আর যোগ
পি আর কিউ যোগ কিউ পি আর সমান কত? 180 ডিগ্রি। সাইড নোট দিবা, ত্রিভুজে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার মান বসিয়ে দাও, যার যার মান জানা। পি কিউ আর এবং পি আর কিউ দুইটার মানে 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, আর থাকে শুধু কিউ পি আর, তাহলে সমান কত? 180 ডিগ্রি। এবার 60 যোগ করলে কত? 120, 120কে ডানে নিয়ে যাও। কিউ পি আর সমান হলো 180 ডিগ্রি মাইনাস 60 120, তাহলে এই পাশে গেলে মাইনাস 120 ডিগ্রি। তাহলে কিউ পি আর এর মানও আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। এখন সবগুলো কোণের মান 60 ডিগ্রি। এটা কোন ধরনের ত্রিভুজের? সমবাহু ত্রিভুজের। এটা তুমি যদি এভাবে বলতে না চাও, এভাবে বলতে পারো। তাহলে আমরা শেষ পর্যন্ত পাচ্ছি কি? সুতরাং পি কিউ আর সমান হচ্ছে পি আর কিউ সমান হচ্ছে কিউ পি আর। পি কিউ আর সমান হচ্ছে পি আর কিউ সমান হলো কিউ পি আর। এখন সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে এই কোণগুলো সব সমান, তাহলে বিপরীত বাহুগুলোকে আমি সব সমান বলতে পারি। মানে পি আর সমান হবে পি কিউ সমান হবে হলো কিউ আর। শুধু মাঝখানে এগুলো বাদ দিছি, খেয়াল করে ভালো করে, মাঝখানে এগুলো বাদ দিয়ে দিছি। বিপরীত বাহু বের করতে গেলে নিয়ম হলো মাঝখানে যে শীর্ষবিন্দু আছে এটাকে উঠাই দিবা, তাহলে পি আর পি কিউ কিউ আর। তো হয়ে গেছে। তাহলে এই 3 বাহু সমান মানে কি? পি কিউ কিউ আর পি আর সমান, তার মানে কি এটা সমবাহু ত্রিভুজ না? তো সুতরাং ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। প্রমাণিত। আমি আশা করব বুঝতে পারছো। এটা বারবার প্র্যাকটিস করবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কয়েকবার প্র্যাকটিস করো, খুব সহজে আয়ত্তে চলে আসবে। এবার দেখো নমুনা প্রশ্নগুলো আমরা সলভ করি। নমুনা প্রশ্ন বলছে, প্রথমটা বলছে ত্রিভুজ এবিসি এর দুইটা কোণের যোগফল দেওয়া আছে, 3 নাম্বার কোণ বের করতে বলছে। আচ্ছা তুমি বলো, যে কোনো ত্রিভুজ হোক, যে কোনো ধরনের ত্রিভুজ হোক, যদিও এটা সমকোণী ত্রিভুজ দেখলেই বোঝা যাচ্ছে, আমি প্রথমেই তো আর বুঝতে পারবো না এটা সমকোণী ত্রিভুজ, এই জন্য আমি ইচ্ছা মতো লিখতেছি। এটা এ, এটা বি, এটা সি। বলো এ কোণ, বি কোণ, সি কোণ। আমি কি বলেছিলাম ত্রিভুজের ক্ষেত্রে তুমি ইচ্ছা করলে শুধু শীর্ষবিন্দুগুলো দিয়েও কোণ লিখতে পারবা কোণের ক্ষেত্রে। তাহলে এ কোণ, বি কোণ আর সি কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তো বি আর সি এর যোগফল হলো 90 ডিগ্রি, তাহলে বি আর সি এর যোগফল এখানে বসিয়ে দাও, এটার পরিবর্তে 90 ডিগ্রি। তাহলে কোণ এ প্লাস 90 ডিগ্রি সমান হলো 180 ডিগ্রি। 90 ডিগ্রি ডানে পাঠিয়ে দাও, তাহলে কি হবে? এ এর মান হয়ে যাবে 90 বিয়োগ 180 বিয়োগ 90 কত? 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি হবে, এ কোণ হবে 90 ডিগ্রি। তোমাকে এভাবেও জিজ্ঞেস করতে পারে, বলতে পারে যে ত্রিভুজটি কোন ধরনের? দুইটা কোণের যোগফল 90 দিছে, তাহলে ত্রিভুজটি অবশ্যই সমকোণী হবে। তুমি মনে রাখবা, কোন ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে ত্রিভুজটি সমকোণী হয় না। আরেকটা জিনিস মনে রাখবা, বাকি দুইটা কোণের যোগফলও 90 ডিগ্রি হয়। যেহেতু বাকি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ। এগুলো খেয়াল রাখবা। এবার দেখো এ বি সমান্তরাল সিডি এবং পি কিউ রেখাংশ এ বি ও সিডি কে যথাক্রমে আর ও এস বিন্দুতে ছেদ করে চিত্র অনুসারে পি আর বি এর অনুরূপ কোণ হচ্ছে আর এস ডি। দেখি পি আর বি কই? পি আর বি এই পরে কি অনুরূপ হলো আর এস ডি। আর এস ডি দেখো তো অনুরূপ কোণ কিনা এই দুইটা? অবশ্যই অনুরূপ কোণ, সত্য। এ আর এস এর একান্তর কোণ আর এস ডি। এ আর এস, এই তো এ আর এস এর একান্তর কোণ আর এস ডি। দেখো তো এই দুটো জেড শেপের কিনা? অবশ্যই জেড শেপের। আর জেড শেপের ক্ষেত্রে এই দুটা কি হয়? সমান হয়। তাহলে এই দুটা অবশ্যই একান্তর কোণ হবে, যেহেতু এই দুটা সমান্তরাল। এখানে সমান্তরাল না হলে ওই দুটা একান্তর কোণ হতো। এখন আমরা কি বলতে পারবো? এই দুটাকে সমানও বলতে পারবো, যেহেতু এই দুটা সমান্তরাল, এটা ছেদক, তাহলে একান্তর কোণগুলো কি সমান হয়। তাহলে এই দুটা একান্তর কোণ, এটাও সত্য। সিএস কিউ আর সিএসআর, সিএস কিউ এই যেটা, আর সিএসআর এই দুইটা কোণের যোগফল 180। তো এই দুইটা যোগ করলে তো 180 হয়। দেখো তো এটা আর এটা যোগ করলে 180 তো হয়। তার তিনটাই সত্য, তিনটাই সঠিক হবে, তাহলে শেষেরটা। এবার দেখো বলছে যে এখানে এ বি সমান্তরাল সিডি, এই তথ্যের আলোকে 3 আর 4 নম্বরের প্রশ্নের উত্তর দিতে বলছে। পিইএ কত ডিগ্রি বলছে? পিইএ এটা কিন্তু 50 ডিগ্রি বলছে,
তাহলে এটা 130 ডিগ্রি, কারণ এই দুইটা কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে ওইটা হবে 130 ডিগ্রি। এফ ই সরি ইএফডি এর মান নির্ণয় করতে বলছে। ইএফডি এটা অবশ্যই এটা একান্তর কোণ। দেখো এটা আর এটা একান্তর কোণ, যেহেতু এই দুটো সমান্তরাল, তাহলে অবশ্যই এটা 50 হলে এটাও কত হবে? 85 হবে। এটাও 50 ডিগ্রি হবে। আমি আশা করবো তোমরা ধরতে পারছো। এবার দেখো এটা আর একটা সৃজনশীল, এটা অনেক সহজ, বেশি সহজ। এটা ক নম্বরে বলছে এক্স এর পূরক কোণ 25 ডিগ্রি হলে এক্স নির্ণয় করো। এটা চিত্রের সাথে কোনো সম্পর্ক না, এটা আলাদা। এখন দেখো পূরক কোণ কাকে বলে। আমরা জানি দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, মনে করো এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুইটা কোণের যোগফল কত? 90 ডিগ্রি। তাহলে আমরা একটাকে আরেকটার পূরক কোণ বলতে পারবো। এটা যে সমকোণী ত্রিভুজই হবে বা সমকোণ হতে হবে এমন না, দুইটার যোগফল 90 ডিগ্রি হবে সবসময়। এখন আমি যদি বলি তোমাকে 30 ডিগ্রি, 30 ডিগ্রি এর পূরক কোণ কত? 60 ডিগ্রি। 90 থেকে 30 বাদ দিবা, তাহলে হয়ে যাবে। দেখা যাচ্ছে একটা কোণ এখানে আছে আর একটা কোণ এদিকে আছে, কিন্তু এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে এটা একটা আর একটার পূরক কোণ হবে। আমি যদি এই দুইটাকে পাশাপাশি লিখি সেক্ষেত্রে দুইটা 90 ডিগ্রি হয়ে যাবে, দুইটার যোগফল। এটা পাশাপাশি একই জায়গায় থাকতে হবে এমন কোনো কথা নাই। দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে কোন দুইটাকে পূরক কোণ বলে। এখন x ডিগ্রি এর পূরক কোণ 50 ডিগ্রি। দেখো কোণ x এর পূরক কোণ 25 ডিগ্রি। আমরা জানি এটা সূত্র, কোণ x প্লাস 25 ডিগ্রি সমান হলো কত? 90 ডিগ্রি। কারণ দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলেই তো একটাকে আরেকটার পূরক কোণ বলে। তাহলে এটা আর এটা, তবে এখানে আমরা জানি না দিয়ে প্রশ্ন মতে বলো, প্রশ্ন মতে বা সুতরাং দাও। তাহলে এখানে কোণ x এর মান আমরা পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। তাহলে সুতরাং কোণ x সমান হচ্ছে 90 বিয়োগ 25 কত হবে? 65 ডিগ্রি। ক নাম্বার শেষ। এবার খ দেখো, খ বলছে যে প্রমাণ করো যে PEF সমান EFS। PEF সমান হলো EFS, মানে একান্তর কোণ দুইটা সমান আমাকে প্রমাণ করতে হবে। এটা খুবই সহজে আগের মতো প্রমাণ করতে পারবো। এটা বিপরীত কোণ বলবো, পরে এটা অনুরূপ কোণ বলবো। দেখো আমাকে যখন একান্তর কোণ সমান বলতে বলে তখন আমি সরাসরি একান্তর কোণ দুইটাকে সমান না বলে বিপরীত কোণ সমান বলতেছি, অনুরূপ কোণ সমান বলতেছি, বলে কৌশলে এই দুটাকে সমান দেখাচ্ছে। আমাকে যদি অনুরূপ কোণ সমান দেখাইতে বলে তাহলে অনুরূপ বাদে বাকিগুলোকে আমরা কৌশলে সমান বলে প্রমাণ করতেছি। জ্যামিতি মানেই এটা, তোমাকে যখন যেটা প্রমাণ করতে দেয় ওইটা সরাসরি না বলে অন্যান্য যে তথ্য তোমার জানা আছে ওই অন্যান্য তথ্য দিয়ে তুমি এটা প্রমাণ করবে। তাহলে চলো আমরা খ নম্বর প্রমাণ করি। আমি আশা করি এখানে প্রমাণ শেষ করে ফেলতে পারবো, কিন্তু তোমরা যেহেতু আগে পদ্ধতিগুলো বুঝতে পারছো যে কিভাবে লিখতে হয়, আমি এখানেই লিখবো। এখানে দিলাম বিশেষ নির্বাচন। দেখো বিশেষ নির্বাচন কিভাবে লিখতে হয় বলছিলাম, চিত্রের পরে বিশেষ নির্বাচন। চিত্র কিভাবে? প্রশ্ন দেখে থাকে, কিন্তু যেহেতু চিত্র দেওয়া আছে তাহলে তার কিছু লেখার নাই। তাহলে এখানে আমরা সরাসরি দেওয়া আছে বলে শুরু করব। দেওয়া আছে আমাদের যে তথ্যগুলো, বলছে পি কিউ সমান্তরাল আর এস। পি কিউ সমান্তরাল আর এস। এ বি এদের ছেদক, এ বি তাদের ছেদক, এ বি তাদের ছেদক। প্রমাণ করতে হবে যে পিএফ সমান হচ্ছে ইএফএস। প্রমাণ করতে হবে যে পিইএফ সমান ইএফএস। ইএফএস এটা। তাহলে আমরা প্রমাণে চলে যাই, কারণ এখানেও কোনো অঙ্কন নাই। এই চ্যাপ্টারে মনে হয় না কোনো অঙ্কন আছে। এর পরের চ্যাপ্টারে যে উপপাদ্যগুলো আছে সেখানে অনেক অঙ্কন লাগবে, অঙ্কন কাজে আসবে ওখানে। এখন দেখো আমি কি বলছিলাম, এটা সমান দেখাতে বলছে, তো আমি বলবো যে এটা বিপরীত কোণ আর এটা অনুরূপ কোণ। বিপরীত কোণগুলো সমান আবার অনুরূপ কোণগুলো সমান, তাহলে ওই শেষ পর্যন্ত এটা আর এটা সমান হয়ে যাবে। তাহলে দেখো প্রমাণ লিখবো যে কোণ পিইএফ, দেখো কোণ পিইএফ সমান কোণ এইকিউ। কোণ
ই কিউ, কারণ এখানে দেওয়া হলো বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ তো দুইটা রেখা পরস্পর ছেদ করলেই উৎপন্ন হয়, আর বিপ্রতীপ কোণগুলো সমান হয়। এখন আর কিছু লেখা লাগবে না, এটা পরেরটা দেখো। আবার পি কিউ সমান্তরাল আর এস, আবার পি কিউ সমান্তরাল আর এস এবং এ বি ছেদক, এ বি এদের ছেদক। তাহলে এখন আমি বলতে পারি, দেখো তো, কোণ এ কিউ সমান কোণ ইএফএস। ইএফএস তো, হ্যাঁ ইএফএস। তাহলে আমি এখানে লিখতে পারি যে, সুতরাং কোণ এ কিউ, এ কিউ সমান হলো কোণ ইএফএস, ইএফএস, কারণ অনুরূপ কোণ, সরি অনুরূপ কোণ, অনুরূপ কোণগুলো পরস্পর সমান। এখন বলো তো, পিইএফ আর কিউ তো সমান, আমার এখানে পিইএফ লাগবে, তাহলে আমি কিউ এর পরিবর্তে পিইএফ বসিয়ে দিতে পারবো না? পিইএফ এটা বসানো যায় না, আর এটা তো ইএফএস যা ছিল তাই রয়ে যাবে, সাইড নোট দিয়ে দেবো, যেহেতু এই যে এটা সমান আর কি, কিউ সমান হলো পিইএফ, এটা। তাহলে সুতরাং এটা তো দেখানো হয়ে গেল, এটাই তো চেয়েছে। সুতরাং পিইএফ, ওই একই লাইন আবার লিখতেছি, ইএফএস প্রমাণিত, হ্যাঁ প্রমাণিত। গ নাম্বারটা দেখো, বলছে যে পিএফ আর, ও আমি কোনটা দেখি, আর পিএফ আর ইএফআর এর যোগফল 180। পিইএফ আর ইএফআর এই দুইটার যোগফল 180। এটা না আমি দেখাইলাম আগে, একই রকম একই জিনিস না? এটা দেখো, হুবহু এই প্রশ্নটা, এটা দুই সমকল চেয়েছে না, বিএফ আর ডিএফই। দেখো বিইএফ আর ডিএফই মানে ছেদকের একই পাশের উৎপন্ন কোণ দুইটার যোগফল 180 দেখাইতে বলছে না? সেম প্রশ্ন, সেম। এটা তোমরা নিজেরা করো, দেখো। দেখো পিএফ আর ইএফআর, পিইএফ আর ইএফআর, তার এটা, এই দুটার যোগফল তো 180 ডিগ্রি হবে, একদম আগেরটার মতো। তোমরা আগেরটার সাথে মিলিয়ে এটা নিজেরা করবা। আমি একটু বলে দেই, দেখো কিভাবে করবা, একদম এটার মতো বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা মাত্র প্রমাণ করছি এটার এটা সমান, দেখো এই যে মাত্র এটা প্রমাণ করলাম না, তো এই দুইটাকে আমরা সমান বলতেই পারবো। এরপরে বলবো হলো, এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি, মানে এই কোণটা আর এই কোণটার যোগফল হলো 180 ডিগ্রি। পরে এটার পরিবর্তে আমরা এটা বাদ দিয়ে এটা বসিয়ে দেবো, কারণ এই দুটো তো সমান, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে এটার এটার যোগফল 180 হয়ে যায়। একদম সহজ, এটার মতো করে তোমরা লিখবা, আমি আশা করি তোমরা পারবা। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো করি, দেখো। লক্ষ্য করো ক নাম্বারে কি বলছে, বিসি ও ডি দুটি সমান্তরাল সরলরেখাকে পি কিউ রেখাংশ যথাক্রমে এল ও এম বিন্দুতে ছেদ করে চিত্র অঙ্কন করে এল ও এম বিন্দুতে উৎপন্ন এক জোড়া একান্তর কোণ প্রকাশ করো। মানে এখানে আর এখানে উৎপন্ন এক জোড়া একান্তর কোণকে লিখতে বলছে, চিত্র আঁকতে বলছে। তাহলে চিত্র আঁকি। কি বলছে, বিসি এবং ডি দুটি সমান্তরাল সরলরেখা, এই একটা, তাহলে এই দুটো সমান্তরাল সরলরেখা, আর পি কিউ রেখাংশ এল ও এম বিন্দুতে ছেদ করছে, তাহলে এই দুটো হলো সরল রেখা। এটার নাম ছিল বিসি, এটার নাম ছিল ডি। তুমি মন চাইলে এটাকে ডি এটাকে বিসি লিখতে পারবা, সমস্যা নেই। আর এটা হলো পি কিউ, এটা হলো পি, এটা হলো কিউ। সেট করছে কোথায়, যথাক্রমে এল ও এম বিন্দুতে, মানে বিসি কে সেট করছে এল বিন্দুতে আর ডি কে সেট করছে এম বিন্দুতে। যখন যথাক্রমে কথাটা থাকে তখন তুমি মনে রাখবা যে প্রথমটাকে এল বিন্দুতে, দ্বিতীয়টাকে এম বিন্দুতে সেট করছে। তাহলে প্রথমে এটাকে এল বিন্দুতে সেট করেছে আর এটাকে এম বিন্দুতে সেট করছে। এখন আমাকে বলছে যে এই দুইটা বিন্দুতে উৎপন্ন এক জোড়া একান্তর কোণ। এখানে তো উৎপন্ন কোণ একান্তর কোণ আছে দুই জোড়া, তুমি ইচ্ছা করলে দুই জোড়া লিখতে পারো, কিন্তু চেয়েছে এক জোড়া, আমরা এক জোড়ায় লিখবো। দেখো এইটা আর এটা হলো এক জোড়া একান্তর কোণ, আরেক জোড়া একান্তর কোণ এটা আর এটা।
তুমি যে কোনো এক জোড়া তুমি লিখে দাও এখানে, যেহেতু ক নাম্বার 2 মার্কের জন্য, মানে এটা সংক্ষিপ্ত প্রশ্ন, তাহলে তুমি এক জোড়া সংক্ষেপে লিখলেই হবে। তাহলে এখানে লিখে দাও, চিত্রে এল ও এম বিন্দুতে উৎপন্ন এক জোড়া একান্তর কোণ যথাক্রমে, আচ্ছা লিখলে কোনটা কোনটা লিখবে, এটা এটা, আচ্ছা, বিএলএম এবং ইএমএল, কোণ বিএলএম এবং এলএমই, যাও, কোণ এলএমই, কি নাম দিছে কোণের সাথে এল মিলে যাচ্ছে, প্রথমটা কোণের চিহ্ন, পরেরটা এল, এল নাম না দিলেই ভালো হতো, কোণ মনে হচ্ছে। যাক, আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এবার খ নাম্বার দেখো, পিকিউ সরল রেখাকে এ বি রেখাংশ বি বিন্দুতে ছেদ করলে চিত্র অঙ্কন করে ছেদ বিন্দুতে উৎপন্ন সন্নিহিত কোণ দ্বয় প্রকাশ করো। দেখো, পিকিউ সরল রেখাকে এ বি রেখাংশ বি বিন্দুতে ছেদ করছে, ওইখানে তো আছে এই পিকিউ সরল রেখা, এটা কিন্তু সরল রেখা, খেয়াল করবা, এটা কিন্তু সরল রেখা, আর এ বি হচ্ছে রেখাংশ বি বিন্দুতে ছেদ করছে, তাহলে এ বি রেখাংশ বি বিন্দুতে ছেদ করছে, তাহলে এটা এ, এটা বি দিল, এটা হলো পি, এটা হলো কিউ। দেখো বি বিন্দু এখানেই রাখছি কেন, কারণ এখানেই মানে এই পি কিউ কে বি বিন্দুতেই ছেদ করছে, এটাকে বি বিন্দুতে মিলিত হয় বললেও সমস্যা নেই, কারণ যেহেতু এখানে এসে স্পর্শ করছে, মিলিত হয় বেশি সুন্দর ছিল, ছেদ করছে বললেও সমস্যা নেই। তাহলে দেখো চিত্র অঙ্কন করো, করছি চিত্র অঙ্কন, উৎপন্ন সন্নিহিত কোণ দ্বয় প্রকাশ করতে বলছে। সন্নিহিত কোণ কি ছিল, ক্লাস 6 এর বইয়ে সন্নিহিত কোণ এভাবে লেখা আছে, দেখো যদি দুইটা কোণের একটা কমন বাহু থাকে, দেখো এই কোণটা আর এই কোণটা, দুইটা কোণের একটা কমন বাহু আছে, এ বি সি এবং সি বি ডি, এই দুইটা কোণের দেখো একটা বাহু কমন। যখন দুইটা কোণের একটা বাহু কমন থাকে তখন আমরা বলি এই দুইটা কোণ পরস্পরের সন্নিহিত কোণ। এটা হচ্ছে মূল কথা, কারণ এটা না হলে পরবর্তী জীবনে যখন আমি যদি বলি সামান্তরিকের একজোড়া সন্নিহিত কোণ, তখন কিন্তু এই কোণটা আর এই কোণটাকে বোঝানো হয়। দেখো এই দুইটা কোণের একটা কমন বাহু আছে, এটারও এই বাহুটা আছে, এটারও এই বাহুটা আছে, তার মানে এই দুইটা কোণকে আমরা বলবো সন্নিহিত কোণ। কিন্তু 6 এর বইয়ের মধ্যে আরেকটা এক্সট্রা কথা বলা আছে, সেটা হলো কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে। কিন্তু এখানে দেখো তো, কোণ দুইটা সাধারণ বাহুর বিপরীত পাশে তো অবস্থান করতেছে না, একই পাশে অবস্থান করতেছে। যদি কেউ বলে যে স্যার এই প্রান্তে একটা কোণ, এই প্রান্তে একটা কোণ অবস্থান করতেছে, তাহলে তো এখানে এই প্রান্তে একটা কোণ অবস্থান করার কথা, এখানে একটা অবস্থান করার কথা। এই জন্য আমি বলি তুমি শুধু এতটুকু বলবা, যদি দুটি কোণের একটা কমন বাহু থাকে তাহলে সেই দুইটা কোণকে বলা হয় পরস্পরের সন্নিহিত কোণ। যদি দুইটা বাহুর একটা কমন বিন্দু থাকে তখন সেই দুইটা বাহুকে বলা হয় পরস্পরের সন্নিহিত বাহু। দেখো, বিন্দু কমন, সন্নিহিত বাহু, বাহু কমন, সন্নিহিত কোণ, মনে রাখবে এই কথাগুলা। তাই এখানে আমরা লিখতে পারি সন্নিহিত কোণ দ্বয়, তাহলে চিত্রে, এত ডিটেলস লেখা লাগে না, চিত্রে বি বিন্দুতে উৎপন্ন কোণ দ্বয়, সন্নিহিত কোণ দ্বয় আর কি, উৎপন্ন সন্নিহিত কোণ দ্বয়, কোণ এ বিপি ও কোণ এ বি কিউ, খেয়াল করো, এটার কি কমন একটা বাহু আছে না, তাহলে এই দুটো সন্নিহিত কোণ হবে। হয়ে গেছে এটা। এবার দেখো গতে বলছে এসিবিডি দুটি সমান্তরাল সরল রেখাকে এলএম রেখাংশ যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করলে চিত্র অঙ্কন করে এলএম ছেদকের ডান পাশে অবস্থিত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি নির্ণয় করতে বলছে। আচ্ছা, দেখি তাহলে এসি আর বিডি দুটি সমান্তরাল রেখা নিয়ে নেই। একটা এসি একটা বিডি, এলএম রেখাংশ, এলএম রেখাংশ, এটা এসি দিলাম, এটাকে দিলাম বিডি,
আর এটা দিব হলো এল এম। কোথায় সেট করে? পি ও কিউ বিন্দুতে। দেখো এসি কে পি বিন্দুতে সেট করে, আর কিউ বিন্দুতে সেট করে হলো বিডি কে। এখন বলছে যে এল এম ছেদকের ডান পাশে অবস্থিত। দেখো এল এম ছেদকের ডান পাশে অবস্থিত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি, মানে এই দুইটা কোণের সমষ্টি নির্ণয় করতে বলছে। এটাও কিন্তু আগেরটার মতো, দুইটার যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে না? এটা সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা নির্ণয় করি, যাও। 2 মার্কের তো, এত বিশেষ নির্বাচন, অঙ্কন টঙ্কন এগুলো কিছু লাগে না, শুধু মান নির্ণয় করলেই হবে। এখানে আমরা সরাসরি এইভাবে বলতে পারি, দুটি সমান্তরাল রেখা আর এটা ছেদক না, তাহলে এখানে লিখতে পারি যে এখানে এসি সমান্তরাল বিডি এবং এল এম এদের ছেদক, এল এম এদের ছেদক। তাহলে আমরা লিখতে পারবো এটার যোগফল কত? 180। এলপিসি, এলপিসি সমান হলো কোণ পিকিউডি, কোণ পিকিউডি। কারণ অনুরূপ কোণ, অনুরূপ কোণগুলো পরস্পর কি সমান হয় না? আগের মতোই। তুমি ইচ্ছা করলে একান্তর কোণ দিয়ে প্রমাণ করতে পারো যে এটা আর এটা যোগ, এটা সমান, আবার এই দুটার যোগফল 180, তাহলে এই দুটার যোগফলই 180 হয়ে গেল। এটা গেল। এখন আবার একটু খেয়াল করো, আমি এলপিসি দেখিয়েছি না? হ্যাঁ, এটা তো এলপিসি আর সিপিডি, সরি সিপি কিউ, এটা পি বিন্দু। কোণ এলপিসি প্লাস সিপি কিউ সমান হলো 180 ডিগ্রি, কারণ সরল কোণ মাত্রই তো দেখো বললাম এটা সমান, এই যে দুটা কোণ সমান বললাম না? তাহলে আমি কি এলপিসি এর পরিবর্তে, যে এলপিসি এর পরিবর্তে পি কিউডি বসিয়ে দিতে পারি? তাহলে এখানে পি কিউডি বসিয়ে দেই, প্লাস সিপি কিউ সমান হলো 180 ডিগ্রি। তো এটাই প্রমাণ করতে বলছে, এটা আনসার। আমাকে এই দুইটারই বের করতে বলছে যে ডান পাশে অবস্থিত কোণ দুইটার সমষ্টি কত। সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে ক্লাসটা বারবার তোমরা দেখবা। প্রথম ক্লাসটা তো একটু কঠিন মনে হতে পারে, প্রয়োজনে 2বার 3বার দেখো। এরপরে পরের চ্যাপ্টারগুলো আমরা ভাগে ভাগে করব, কারণ এটা ছোট চ্যাপ্টার ছিল, একবারে করে ফেলছি। পরেগুলো বড় চ্যাপ্টার, কয়েকটা পার্ট করে করে আমরা করব। আসসালামু আলাইকুম।